হাই পোলাপাইন, কি অবস্থা? জুবাইদার, রিপা, ফাতিমা জয়েন করে ফেলছি। রাইট, নন্দিনী, সবাই কমেন্ট করতে থাকি। শনিবার এমনিতে তো ছুটির দিন, এই দিনে এত রাতে ক্লাস করতে আসা, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউর এনথুসিয়াজম, তাই না? এরকম যারা প্রতিদিন একটু একটু কষ্ট করে, এই একটু একটু পরিশ্রম, একটু একটু এফোর্ট একসাথে অনেক বড় একটা ডিফারেন্স ক্রিয়েট করে। যারা পরিশ্রমটা করেছে, মনোযোগী থেকেছে, ফোকাস দিয়ে পড়াগুলো শিখেছে, আর যারা শিখেনি, সেটা কখন বোঝা যায় বলতো? এখন কিন্তু বোঝা যাবে না। এখন মনে হবে যে আরে ধুর, ক্লাসটা করলেই কি না করলেই কি। বাট 1 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে দেখা যায় আয় হায় হায়, আমি তো এতদিন পড়ি নাই, এখন আমি এত কিছু কিভাবে বুঝবো। এবং তখন কিন্তু আর পড়াটা কভার করার সুযোগও থাকে না। দেখা যায় যে দুর্বলতা, সেটা মোটামুটি সারা জীবন থেকে যায়। এখন তোমাদের যেরকম বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছ, যারা করছো না, এরপরে বোর্ড এক্সাম হবে, এরপরে অ্যাডমিশন টেস্ট হবে, অ্যাডমিশন টেস্ট পার করে, ভার্সিটি পার করে, তারপর আবার চাকরির পরীক্ষা যখন দিবে, কেউ বিসিএস দিবে, কেউ ব্যাংকে দিবে, কেউ বিদেশ যাওয়ার জন্য পরীক্ষা দিবে, সেখানেও দেখা যাবে ঘুরে ফিরে এই বেসিকের খেলা। তাই না? সুতরাং এই যে ছোট ছোট পরিশ্রম গুলো, এই যে হয়তো অন্য কিছু করতে পারতে, গেম খেলতে পারতে, সিনেমা দেখতে পারতে, আড্ডা দিতে পারতে, না করে ক্লাসটা করছো, এই ডিফারেন্সটা ক্রিয়েট করা কিন্তু নিজের জন্য খুব দরকার। যাই হোক, অনেকে জয়েন করে ফেলেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সবাইকে সালাম দিয়ে বরণ করে নিতে চাই। আর অনেকেই সালাম দিচ্ছ, তাদেরকে বলতে চাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুস্মিতা বলছে আপনার টি শার্টটা কি নতুন? ইয়াস, আমাদের শিখর মেন্টর টিমের জন্য 3টা রঙের নতুন টি শার্ট। এটা তো কালো, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে নীল। একই দিন আমরা এক একটা পরবো ইনশাল্লাহ। রাইট, দেখা হবে। যাই হোক, সো আজকে আমরা কিন্তু একটা রিভিশন ক্লাস করব। তার মানে কি? তার মানে হলো যে এই ক্লাসের টপিক গুলো আমরা ইতিমধ্যেই পড়েছি, কিন্তু এই যে এত এত স্টুডেন্ট, এই মুহূর্তে 250 জন প্রায় স্টুডেন্ট আছে, এর মধ্যে সবাই কি ক্লাসগুলোকে মন দিয়ে করেছিলে? সবাই কিন্তু করনি। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় একবার কেন, দুইবার কেন, 5 বার, 10 বারের টপিক পড়ানোর পরও তারপর গিয়ে আমরা সুন্দর মতো একটা মন্তব্য করি, সেটা হলো ভাইয়া আমি কিছু বুঝি নাই, তাই না? এবং তারপর আবার বলবে যে ভাই ন্যারেশন কি, ভাই মডিফায়ার কি, মানে একদম সরেও সরে একটু লিখে দেন তো ভাই, এই যে এন এ আর একটু পড়ান তো। So, এরকম থাকবে অনেকে। এই জন্য আমরা একটা কাজ করেছি, আজকে আমরা মূলত রিভিশন করব। তার মানে কি, এগুলা বোর্ডের পরীক্ষায় কিভাবে আসে সেগুলো আমরা সলভ করব। সলভ 2-3টা করার পরে আমি তো জানি তোমাদের মধ্যে কেউ কেউ থাকবে বলবে ভাই আমি কিচ্ছু পারি না, তাদের জন্য আমরা আবার গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলো আছে সেগুলো ঝটপট একটু দেখব। তাহলে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, ফাঁকিবাজির সুযোগ থাকবে না। তারপর আবার আরো 2টা বোর্ডের প্রশ্ন সলভ করব, এবং প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে আমরা এইভাবে আগাবো। শুরুতে 2-3টা বোর্ডের প্রশ্ন, তারপর এই টপিকের উপরে গুরুত্বপূর্ণ কিছু রুলস, তারপর আবার বোর্ডের প্রশ্ন। এরপর আমাদের কারো কিন্তু বলার সুযোগ থাকবে না যে ভাইয়া আমি কিন্তু ন্যারেশন কি বলে জানি না, কানেক্টরস কি বলে পারি না, তাই না? সো উইদাউট এনি ফার্দার ইডু, লেটস বিগিন। চলো, একটা কথা বলে নেই শুরু করার আগে, এই ক্লাসটা কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ জানো? কারণ হলো ন্যারেশন, কানেক্টরস, মডিফায়ার্স কিংবা ইংরেজির যে কোনো টপিক, একটা ব্যাপার খেয়াল করে দেখবে যে তোমাদের বোর্ডে বিগত বছরে যে প্রশ্নগুলো, সেগুলো রিপিট হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। কখনো কখনো হুবহু রিপিট হয়, কখনো হুবহু না হলেও নিয়মগুলো রিপিট হয়। যেমন তুমি যদি গুণ করা শিখো, এটা কি 3 গুণ 4, নাকি ধরো যে 4 গুণ 3, ডাজন্ট রিয়েলি ম্যাটার। তুমি জানো যে এই নিয়মটাই আসবে। ন্যারেশনে বা গ্রামারে এগুলো কিন্তু অনেক হয়। So, আমাদের বোর্ডে প্রশ্নগুলো ভালো করে সলভ করা, সেটা ধরতে পারা অনেক জরুরি, তাই না? আমরা নিয়মগুলো বুঝলে যে কোনো প্রশ্ন পরীক্ষায় ফাটিয়ে ফেলতে পারবো। সো আমরা কি করব বলতো? এটা কমেন্ট করার কিচ্ছু নাই, আমি শুধু বলবো তোমরা শুনবা, কারণ কমেন্টে লিখতে গেলে অনেক সময় লেগে যায়। So, আমরা মুখে মুখে একটু শুনি, এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো নিয়ম নিয়ে কনফিউশন থাকে, সেটা কমেন্ট করবে, কেমন? শুরু করার আগে দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষের বিভিন্ন কথা। অনেকে বলছে ভাইয়া কেমন আছেন? I'm doing great, alhamdulillah, by the grace of Allah. Here's the thing, the season is changing. ঢাকা শহরে অতটা ঠান্ডা এখনো পড়ে নাই, পড়া শুরু করেছে।
আবার ধরো যে তোমাদের ইংলিশ টিমে আবু তালহা, অনেক ছোট, হ্যাঁ এখনো ভার্সিটি মাত্র সেকেন্ড ইয়ারে পড়ে ঢাকা ভার্সিটিতে। ওর বাড়ি হচ্ছে রাজশাহী দিনাজপুর ওই সাইডে। ও এখানে গেল বেড়াতে, পরদিন মেসেজ দিল ভোরে যে ভাই এখানে সুইজারল্যান্ডের মতো টেম্পারেচার, একদম কনকনে কনকনে ঠান্ডা, হ্যাঁ একদম বরফ পড়বে একটু পরে এরকম। আর ঢাকা শহরে আমি ঘামাচ্ছি। সো এক এক জায়গায় এক এক রকম টেম্পারেচার, দিস ইজ দ্য টাইম টু বি ভেরি কশাস। কারণ কি শীতকালে আমাদের অনেক বেশি অ্যালার্জি, সর্দি কাশি এগুলো কেন হয় বলতো? ঠান্ডার জন্য না, মূলত এই যে বায়ু দূষণ আমাদের দেশে অনেক বেশি। ঢাকা শহরে তো পৃথিবীর সবচেয়ে বেশি দূষিত শহর আমাদের এই ঢাকা। সো বায়ু দূষণের সাথে যখন ঠান্ডা মিলে সেটা ডেঞ্জারাস কম্বিনেশন, এটা আমরা একটু সাবধান থাকবো। এবং মেনিনজাইটিস, এটা একটা মারাত্মক বাজে অসুখ। খবর দেখলাম যে মেনিনজাইটিস বাংলাদেশে সংক্রমণটা বেড়ে যাচ্ছে এই সিজনটায়, যেহেতু ঠান্ডা পড়া শুরু করেছে। সো জাস্ট লাইক এনি আদার ইনফেকশাস ডিজিজ, কোভিড এর ক্ষেত্রে কি বলতো, তুমি অবশ্যই হাত মুখ ভালো করে ধুয়ে নিবা। সেম অ্যাপ্লাইজ টু মেনিনজাইটিস, যে বাইরে যাচ্ছ, এই যে টাকা পয়সা আমরা গুনি, সেখানে ময়লা লাগে, বাসের হ্যান্ডেলটা ধরলা, দরজাটা খুললা, সবখানে কিন্তু ময়লা লাগে। সুতরাং অবশ্যই চোখ কিংবা নাক স্পর্শ করার আগে, অর্থাৎ বাসায় ঢুকে ফ্রেশ হয়ে নিয়ে তারপর বাকি সবকিছু করবা। আমরা তো প্ল্যান করে চোখ চুলকায় না বা প্ল্যান করে নাক খুঁটি না, আপনা আপনাতেই হয়ে যায়। সো এটা যেন তোমার অসুখটা ছড়িয়ে না যায়, অবশ্যই একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি রাখবা, এটা আমরা একটু মাথায় রাখবো। অসুস্থ হয়ে গেলে কিন্তু জীবন থেকে কয়েকটা দিন উড়ে উড়ে চলে যায়, তাই না? ঠান্ডার ওষুধ খেয়ে কায়িত হয়ে থাকি। মাতাল হলে যেরকম, আমরা তো মদ খাই নাই, মাতাল হলে কেমন লাগে জানি না, কিন্তু দেখি না এমন কেমন ঢুলে ঢুলে চলে। তো ঘুমের ওষুধ খেলে ওরকম, কিন্তু পড়াশোনার হয় না, ঢুলে ঢুলে চলে যায়। সেই জন্য সবাই সুস্থ থাকো। আমরা শুরু করছি। কোনো নিয়ম না বুঝলে তখন আমরা কমেন্ট করব, কেমন? সো আমাদের পরীক্ষা তো এইভাবে একটা প্যাসেজ আকারে আসে, তাই না? সো ন্যারেশনে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, কার সাথে কার কথা হচ্ছে। যে কথা বলছে সে স্পিকার, যার সাথে কথা বলছে সে লিসেনার। সেটা চলো আমরা একটু খেয়াল করে পুরো প্যাসেজে। দুইজনকে দেখতে পাচ্ছি, একজন হলো টিকিট সেলার, একজন হলো স্ট্রেঞ্জার। বুঝতে পারলাম, খুবই ভালো জিনিস। এইবার তাহলে প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি কে কার সাথে কথা বললো। টিকিট সেলার স্ট্রেঞ্জারকে একটা প্রশ্ন করলো, ওয়ার ডু ইউ লাইক টু গো স্যার। আচ্ছা, এখন একটা ব্যাপার খেয়াল করে দেখো, যখন আমরা কোনো একটা সম্বোধন করি, যদি স্যার হিসেবে সম্বোধন করি বলতে পারি রেসপেক্টফুলি, বলতে পারি না? আবার স্যার না বলে যদি বলতো ফ্রেন্ড, কিংবা যদি বলতো দোস্ত, যেটাই বলুক আমরা এটাকে লিখতে পারি অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ড, অ্যাড্রেসিং অ্যাজ স্যার, অ্যাড্রেসিং অ্যাজ দোস্ত। তার মানে অনেকভাবেই কিন্তু লেখা যায়। ভালো কথা, এই মুহূর্তে কিন্তু আমি কমেন্টগুলো একটাও দেখছি না। আমি কি করছি, এখন এটা সলভ করছি। এখন আমরা এখানে ফোকাস করব, এইটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা করব, কেমন? অন্যান্য কথাবার্তার জন্য আমরা কিন্তু পরে এগুলো দেখব। এবং তোমাদেরকে এই কথাটা বলবো যে যখন যেটা পড়ছি ওটাতে একটু মন দিব। তখন ভাইয়া এটা কি হবে ওইটা কি হবে বলতে গেলে হবে কি এই পড়াটাও বুঝবা না। সেই বোকামিটা আমরা না করি। হ্যাঁ, এখন খাবার খাচ্ছি, এটা মন দিয়ে খাই। 3 দিন পরে রাতের বেলা শুক্রবার কি খাবো এটা তখন ভাবা যাবে। ঠিক আছে, চলো তাহলে সম্বোধন করলে আমরা বলতে পারি অ্যাড্রেসিং অ্যাজ, অথবা স্যার বললে সরাসরি লিখতে পারি রেসপেক্টফুলি। তাহলে দেখো টিকিট সেলার স্ট্রেঞ্জারকে আস্ক বা প্রশ্ন করলো রেসপেক্টফুলি, এটুকু আমরা বুঝলাম। তারপর খেয়াল করে দেখো ওয়্যার হি লাইকড টু গো, এখানে কিন্তু আমরা এস লিখে দিয়েছি, কারণ হি বলতে বোঝা যাচ্ছে না টিকিট বিক্রেতা সেও একটা বেড়া মানুষ, স্ট্রেঞ্জার সেও একটা বেড়া মানুষ, দুই ক্ষেত্রে হি বসতে পারে। আমরা এভাবে লিখে দিব, তাহলে পড়তে আরো সহজ হবে। সুতরাং যেটা বললাম, আমরা দুইভাবে লিখতে পারতাম। একটা বলতে পারতাম, কি বলতে পারতাম, অ্যাড্রেসিং অ্যাজ স্যার, তারপর লাইনটা কন্টিনিউ করতাম দ্য টিকিট সেলার আর দ্য স্ট্রেঞ্জার। অথবা স্যারের ক্ষেত্রে সরাসরি তুমি রেসপেক্টফুলি অ্যাড করে দিতে পারো, দুইটাই কারেক্ট, যেটা তোমার ভালো লাগে। এইবার তাহলে স্ট্রেঞ্জার রিপ্লাই দিল কক্সেস বাজার, তাই না? স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি লাইক টু গো টু কক্সেস বাজার। এবার আরো একটা প্রশ্ন করলো, খেয়াল করে দেখো এখানে কিন্তু বলে দেয়া নেই কে কোন কথাটা বলছে। তুমি যদি এখন হুমায়ুন আহমেদের একটা বই নিয়ে পড়তে বসো, দেখবা প্রত্যেক লাইনে বলে দেয়া থাকে না যে আনিস, মিলা, বিলু, লেখা থাকে না। প্রথমে লেখা থাকে 2 লাইনে। এই যে প্রথম লাইনে লেখা আছে
তারপরে কিন্তু সিরিয়ালি আসতে থাকে ডায়ালগের মতো, সেটা আমাদের বুঝতে হবে, তাই না? এই যে নুরা, তারপর আরো অনেকে কিন্তু পুরোটা সলভ করে দিচ্ছে, জোস, দ্যাট ইজ অসম, আই লাভ দ্য ইনিশিয়েটিভ। এখন এই লাইনটা কে কাকে বলেছে? অবশ্যই টিকিট বিক্রেতা বলেছে। তাহলে আরেকটা প্রশ্ন করলো, the ticket seller asked the stranger how many tickets he needed. তারপর কি হবে? স্ট্রেঞ্জার বললো 5টা টিকিট লাগবে, তাই না? he replied that he would buy 5 tickets. তারপর আবার টিকিট সেলার বলবে told him to take these tickets. সে আরো অ্যাড করলো। তার মানে আমরা যখন একাধিক লাইন বলি, প্রথমে এইটা বললো, তারপর এটাও বললো, তখন আমরা লিখতে পারি অ্যাডেড, তাই না? অলসো সেড, কিংবা ফার্দার অ্যাডেড, অনেক কিছু বলা যেতে পারে, তাই না? হি অ্যাডেড, এই যে আমরা অ্যাডেড লিখে দিলাম, দে উড কস্ট 3000 টাকা। নাও আচ্ছা, এখানে লাইক টু ডু কেন আসলো আমাদের কাজী মারিয়া জিজ্ঞেস করেছে। আচ্ছা, কোথায় আছে লাইক টু ডু? লাইক টু গো আছে, বা লাইক টু ডু কি আছে সেটা তো আমি খুঁজে পাচ্ছি না। কোথায় আছে একটু বলিও। আচ্ছা, একজন বলছে এসএসসি এইচএসসি ন্যারেশনের পার্থক্য কি? সত্যি বলতে দেখো, আমাদের শেখ ইব্রাহিম, সে যখন ক্লাস 5-এ পড়তো আর এখন সে এইচএসসি তে পড়ে, দুইটা কি আলাদা কিছু? সে কিন্তু মানুষটা একই আছে। পার্থক্যটা কোথায়? ছোটবেলায় সে একটু বাচ্চা বাচ্চা ছিল, এখন একটু ব্যাটা ব্যাটা হয়েছে, আরো বড় হলে একদম বড় সড়ো মানুষ হয়ে যাবে সে, তাই না? সো ঠিক একইভাবে এসএসসি এইচএসসি ন্যারেশনে আলাদা কোনো পার্থক্য নাই। এসএসসি তুলনায় এইচএসসি তে আরেকটু হয়তো অ্যাডভান্সড, আরেকটু হয়তো ডিটেলসে নিয়মগুলো আসে, এইটুকুই, আহামরি কোনো আলাদা পার্থক্য নাই। আচ্ছা, শাহরিয়া বলছে কখন ডু ইনডিরেক্ট স্পিচে থাকবে, কখন থাকবে না? খুবই সিম্পল জিনিস, যেমন এখানে ডু ইউ নিড সংক্ষেপে করে ফেলে দেয় যে নিডেড, তাই না? তো এটা তো আসলে কখন থাকবে থাকবে না আমার মনে হয় না আলাদা করে ব্যাখ্যার কিছু আছে, বাক্যর ধরনটা দেখলেই বোঝা যায়। হি ডিড লাইক টু গো কি দেয়া যাবে? সাদিয়া বলেছে। আচ্ছা, না, ওইভাবে দেয়াটা স্ট্যান্ডার্ড হয় না। যেমন তোমার কথাটা ঠিকই আছে, তুমি বলতে পারো আই লাইকড না বলে আই ডিড লাইক, কিন্তু এটা আসলে স্ট্যান্ডার্ড হয় না। কেমন? আমরা লেখার সময় অবশ্যই চেষ্টা করব স্ট্যান্ডার্ড ফর্মটাই লিখতে। যেহেতু লাইকের পাস্ট টেন্স লাইকড আছে, তাহলে আবার তো আমার ডিড বলার দরকার নাই, রাইট? এই যে আমরা তাহলে প্রথমটা দেখলাম, আর কোনো প্রশ্ন? রেদওয়ান বলছে বানান কি দেখা? বানান তো ইংরেজি সবখানে, প্রত্যেকটা প্রশ্নে দেখা হবে। তুমি যদি রেসপেক্টফুলি বানান না জানো, কিংবা তুমি যদি রিপ্লাইড বানান না জানো, খারাপ দেখা যাবে, তাই না? কাজী মারিয়া বলছে লাইক টু গো কেন আসলো? এই যে লাইক টু গো ছিল, যেহেতু পাস্ট টেন্স, এই যে আস্ট পাস্ট টেন্সে, এই জন্য লাইকের সাথে ডি যুক্ত হয়েছে, লাইক টু গো হয়ে গেছে। সিম্পল না? একদম সিম্পল। এখন এই যে প্রায় 400 স্টুডেন্ট, এর মধ্যে একদল আছে সবই পারে। আমরা দেখতে পাচ্ছি ফাহিমা বলছে, রিজু বলছে, রিপা বলছে, মেহেদি বলছে, সো মেনি পিপল আর সেইং দ্যাট ইটস ভেরি ক্লিয়ার, ইটস ভেরি ইজি। এক্স্যাক্টলি, বোর্ড পরীক্ষায় আহামরি একদম আকাশ বাতাস কাঁপিয়ে দেয়া ভয়ঙ্কর কোন ন্যারেশন আসবে না, এগুলোই আসবে, হয়তো এটাই চলে আসতে পারে, ইউ নেভার নো। সুতরাং আমরা যদি এগুলো একটু বুঝি, আমাদের কনফিউশন থাকবে না। কিন্তু সবাই তো এরকম না। কয়জন আছে ভাইয়া ন্যারেশনে কি নিয়ম পড়ানো হয়েছে? জি, পড়ানো হয়েছে। আপনি যদি ক্লাসটা করে না থাকেন, কষ্ট করে, একটু কষ্ট করে, আপনার মূল্যবান সময়টা নষ্ট করে ক্লাসটা একটু দেখে আসবেন, ঠিক আছে? আবার কেউ বলবে ভাই আমি কিছুই পারি না, তাদের জন্য আমরা নিয়মগুলো একটু দেখাবো, কেমন? আচ্ছা, তন্ময় মিস্ত্রি বলছে শেষের লাইনটা বুঝে নাই। শেষের লাইনে কি ছিল? দুইটা কথা বলেছে। প্রথমে টিকিটটা নিতে বলেছে, দ্য টিকিট সেলার টোল্ড হিম টু টেক দোজ টিকিটস। আরো অ্যাড করেছে, মানে টানা দুটো লাইন বলেছে, তাই আমরা অ্যাডেড লিখলাম, দ্যাট দ্য টিকিটস উড কস্ট, অথবা সরাসরি দে উড কস্ট। তুমি লিখতে পারো দ্য টিকিটস উড কস্ট, এখানে তো দে লিখে আছে, এই জন্য দে উড কস্ট 3000 টাকা। সেখানে না বুঝে আসলে তো তেমন কিছু নাই। আমরা আরেকটা প্রশ্ন দেখি, সেম থিং, আমরা যে লাইনটা বুঝবো না সেটা কমেন্ট করব। শুরুতে কি দেখবো আমরা, কার সাথে কার কথা হচ্ছে? দেখতে পাচ্ছি স্কুল টিচারের সাথে দ্য বয়, তার মানে দুইজনই পুরুষ মানুষ, দুইজনে হি, তাই না? দেখতে পাচ্ছি দুইটা প্রশ্ন করলো টিচার প্রথমে, তাহলে কি হবে প্রশ্ন করলে? দ্য টিচার আস্কড দ্য বয় ওয়াই, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, কি হবে? ওয়াজ হয়ে যাবে, ইউর জায়গায় হি হয়ে যাবে।
তাই না? নাও এর জায়গায় দেন হয়ে যাবে, এটা তো আমরা জানি কিছু শব্দের পরিবর্তন হয়। চলো তাহলে লাইনটা দেখি, একটু মন দিয়ে শুনি আমরা যারা পারি না ক্লিয়ারলি। The school teacher asked the boy why was he loitering here and there. Then নাও হয়ে গেল দেন, এবং যেহেতু আরো একটা প্রশ্ন করেছে আমরা কি বলতে পারি, হি অলসো আস্কড, পুনরায় জিজ্ঞেস করলো, তাই না? অলসো আস্কড হিম ইফ হি ওয়াজ ইন ট্রাবল। আমরা কেন হি এর সাথে বারবার বি দিচ্ছি? কারণ দুইজনে যেহেতু পুরুষ, দুইখানে তো হি হয়, আমরা ছেলেটার কথা বোঝানোর জন্য আলাদা করে বি লিখে দিয়েছি। তুমি চাইলে পুরো বয়ও লিখতে পারো, এগুলো কোনো বিষয় না, বুঝা গেলেই হলো। এইবার তাহলে চলো ছেলেটা রিপ্লাই দিচ্ছে, কি হবে? দ্য বয় রিপ্লাইড that he was loitering because he had none to take care of him. খুবই সিম্পল জিনিস, তাই না? এখানে আসলে টেক কেয়ার মি হয় না, টেক কেয়ার অফ মি হবে, অফ হিম হবে। এইবার টিচার বললেন, ডু ইউ ফিল হাংরি? তাহলে কি হবে? The school teacher asked the boy did he অথবা if he felt hungry। এইখানে একটা মজার বিষয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি দুই ধরনের প্রশ্ন হয়। সেটা কি? এটা কিন্তু সাদমান ভাইয়া, তিনি তো মনে হয় ন্যারেশনটা পড়িয়েছেন, রাইট? তিনি কিন্তু বুঝিয়েছিলেন। সেটা হলো, আমরা বাংলায় দেখতে পারি দুইভাবে আমরা কি বলে থাকি। এটা কখন হয়? যখন ইয়েস নো কোয়েশ্চেন, যেমন কি তুমি কি খেয়েছো, তখন কি হবে? হ্যাঁ অথবা না, ঠিক কিনা? আবার যদি বলি তুমি কি খেয়েছো, তখন তুমি বলবা যে ভাই আমি আসলে আনারস খেলাম, তারপর একটু জাম্বুরা খেলাম, তারপর একটু কমলা খাচ্ছি। তাহলে ডিসক্রিপটিভ। সো ইংলিশে আমরা দেখতে পাবো যখন ইয়েস নো কোয়েশ্চেন হয় তখন আমরা সেটাকে ইন্ডিরেক্ট স্পিচে গেলে ইফ অথবা ওয়েদার হয়, কেমন? আর যখন ডিসক্রিপটিভ প্রশ্ন থাকে যে তুমি কি খেয়েছো, সেখানে ভার্ব যেটা ছিল, যেমন তুমি যদি বলো হু আর ইউ, তাই না? সো এখানে যেহেতু এই হু ছিল, হুই থেকে যাবে, কেমন? ওয়ার্ড থাকলে ওয়ার্ড থেকে যাবে। এই জিনিসটা এখানে যদি আমরা দেখি, খেয়াল করে দেখো, ডু ইউ ফিল হাংরি, তোমার ক্ষুধা লেগেছে, উত্তর কি হবে? ইয়েস অথবা নো, তাই না? এটা হচ্ছে কর অস্বীকার, এই ধরনের প্রশ্ন। এই ধরনের প্রশ্নে আমরা কি করব? ইফ কিংবা ওয়েদার যুক্ত করব। যেহেতু ওয়েদারের বানানটা কঠিন, আমরা ওয়েদারটা কখনো ইউজ করি না, আমরা ইফ, এটা সহজ, এটা ইউজ করি, তাই না? ইফ হি ফেল্ট হাংরি, এবং তারপর ছেলেটা কি বললো? দ্য বয় রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ভেরি হাংরি দেন, হয়ে গেল। আচ্ছা, সুকান্ত বলছে এখানে অলসো আস না লিখে এন্ড দিয়ে কানেক্ট করলে হয় না? অবশ্যই হয়। যেমন এই যে এখানে দুইটা বাক্য টানা বলে গেছে, যখন একাধিক কথা একসাথে বলে তখন তুমি কি কি বলতে পারো? তুমি অ্যাডেড লিখতে পারো, তুমি অলসো লিখতে পারো, তাই না? অলসো সেড, অলসো আস্কড, তুমি এন্ড লিখতে পারো। স্ট্যান্ডার্ড হলো যে অ্যাডেড অথবা অলসো এগুলো যুক্ত করা, সুন্দর লাগে দেখতে। আচ্ছা, রেদওয়ান বলছে হিয়ারের পরিবর্তে দেয়ার হওয়ার কথা না? হ্যাঁ, সেটা কখন হওয়ার কথা বলতো? শুধু যদি হিয়ার থাকতো, কিন্তু এখানে হিয়ার এন্ড দেয়ার একসাথে একটা ফ্রেজ। এখন তুমি কি করবা? এই হিয়ারটাকে দেয়ার করবা, এই দেয়ারটাকেও দেয়ার করবা, তাহলে দেয়ার এন্ড দেয়ার একটা অড হয়ে গেল না? সুতরাং এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, শুধু যদি হিয়ার থাকতো তুমি দেয়ার করে দিতা, নাও থাকলে দেন করে দিতা, টুডে থাকলে দ্যাট ডে করে দিতা, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে করে দিতা। বাট হিয়ার এন্ড দেয়ার একসাথে হলে এটা তো আমাদের দরকার নাই চেঞ্জ করার। এই হচ্ছে এসএসসি আর এইচএসসি সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য, যে ছোট ছোট কনফিউশন ক্রিয়েট করে। অনেকেই বলছে লয়টার মানে কি? লয়টার মানে হলো, তুমি স্কুল কলেজে বা কিছু পোলাপাইন থাকে, এই মানে দেয়ালের এখানে দাঁড়ায় দাঁড়ায় বেরিয়ে ফুকতেছে, তারপর ধরো যে আমরা করে থুতু ফেললো এখানে, তাই না? তারপর বুড়া মানুষরা পানির পিক ফেলে, মানে দাঁড়ায় দাঁড়ায় কোনো কাজ নাই, শুধু দুষ্টামি ফাইজলামি করা, আর হলো যে ময়লা আবর্জনা ফেলা, মানে আজাইরা কাজকর্ম যারা করে, সহজ কথায় লয়টারিং করা। এটা কোথায় হয়? ওই যে আগে থাকতো না যে পাড়ার মোড়ে বখাটে পোলা দাঁড়ায় থাকতো, ওইটাও লয়টারিং। ওরা কিছু করে না, ওরা দাঁড়ায় থাকে আজাইরা এবং একটু ঝামেলা তৈরি করে, এইটাও লয়টারিং। এই যে সুন্দর একটা প্রশ্ন আমাদের তাফসিরুল করেছে, এখানে একটু অসম্পূর্ণ আছে, উত্তরটা কোথায় আছে? ইয়েস, এইটা তো আমরা ইনডিরেক্টলি দেখতে পাচ্ছি না। দেখো এখানে দা বয় লেখার পরে কিন্তু কিছু লেখা নাই, এখানে পরের বাক্যটা
আই এম ভেরি হাংরিটা লিখেছে, তাহলে ইয়েসটা কি হবে? এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যখন ইয়েস থেকে আমরা বলবো দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এটা আমরা সবাই জানি তাই না, আমরা নিয়মটা পড়েছি। আর যদি নো থাকতো তাহলে বলতে পারতাম দ্য বয় রিপ্লাইড ইন দি নেগেটিভ, তারপর আমরা বাকিটা জানছি সেগুলো যুক্ত করে বসিয়ে দিলাম। তাহলে আমরা কিন্তু পারি জিনিসটা, তাই না? গুড। সাদিকর উপর এটা লিখেছে, এই যে সাবিহা প্রশ্নটা তুলেছে অ্যাফার্মেটিভলি, এক্স্যাক্টলি, এই তো আমরা ধরতে পারছি জিনিসগুলো। ফাতেমা বলছে আরেকটু ক্লিয়ার করে দেন, সমস্যা নাই, আমরা এখনই রুলস গুলো একটু দেখবো। আমরা শুরুতে বোর্ডে প্রশ্ন দুটো দেখলাম যে কেমন পারি, আমরা মনে হচ্ছে ভালোই পারি, ঠিক কিনা? রেদম আছে দ্বিতীয় লাইনটা আবার একটু বুঝান। আচ্ছা, আবারও যদি শুরু থেকে ধরি, টিচারের সাথে একটা বয় ছেলের কথা হচ্ছে, টিচার শুরুতে দুইটা প্রশ্ন করলেন, আস দ্য বয়, যা ছিল বসিয়ে দিলাম। যেহেতু টানা দুইটা প্রশ্ন, আমরা বললাম অলসো আস্কড, অথবা এটা দিলেই হয় তাই না, অলসো আস্কড হিম ইফ হি ওয়াজ ইন ট্রাবল। এইবার ছেলেটা রিপ্লাই দিল তাই না, প্রশ্ন উত্তর দিল, রিপ্লাইড দ্যাট হি ওয়াজ লয়টারিং বিকজ, তার মানে কি তোমার তাহামরি চেঞ্জ করতে হচ্ছে না, শুধু শুরুতে একটু চেঞ্জ করতে হয়। মাকসুদ বাচ্চা আরেকবার বলেন, সবই কি তিনবার করে করে বলতে হবে? তাহলে তো সমস্যা, তাই না? আমরা এক দুইবার বললে একটু মন দিয়ে শুনবো, যারা একেবারে বুঝিনি সমস্যা নাই। এই যে আমরা রুলস গুলো একটু দেখে ফেলি। আজকে কিন্তু রিভিশন ক্লাস, আজকে কিন্তু আমরা বসে বসে রুলস দেখতে আসি নাই। সো কেউ যদি একেবারে না পারো, ন্যারেশন ক্লিয়ার না থাকে, তাদের কি করতে হবে? এর আগে কিন্তু এটা ক্লাস হয়ে গেছে, তখন হয়তো ক্লাসটা ঠিক মতো করো নাই, বলো ভাই ক্লাস করেছিলাম বুঝি নাই, না বুঝলে পিপিটি কিন্তু তোমাদেরকে দিয়ে দেয়াই হয়, তাই না? তুমি যে ক্লাস রেকর্ডে যাবা অ্যাপের মধ্যে, ক্লাস রেকর্ডের নিচে চলে গেলে এটা দিয়ে দেওয়া থাকে। সেইটা থেকেও যদি না বুঝো, তোমাদের কিন্তু এই যে প্র্যাকটিস বুক এই সেই কত কিছু দেওয়া হয়, সেটা তুমি ঠিক মতো পড়ো নাই। তুমি যদি ক্লাসও করে থাকো, তুমি এই পিপিটিও দেখে থাকো, তুমি প্র্যাকটিস বুকও দেখে থাকো, তোমার এটা না বোঝার কোনো কারণ নাই। তাহলে কি করতে হবে? যারা পারি না একটু পড়তে হবে, কারণ পড়াশোনা সবচেয়ে সহজ মজা জিনিসটা হলো পড়লেই পারবা। তোমাদেরকে এমন কোন হাতি ঘোড়া জিনিস কিন্তু এই সময় বোঝানো হয় না এইচএসসি তে যে আল্লাহ কি কঠিন, এরকম কিচ্ছু নাই। ইটস অল ভেরি ইজি থিংস, তোমাকে দিয়ে দেয়া হচ্ছে, তুমি শুধু খাবা, খাবার দিয়ে দেওয়া হচ্ছে, তুমি খাবা, আর তুমি খাইলা না। আমি পড়লাম না তাই আমি পারি না, তাহলে তো ভাই সমস্যা। সো যারা পিছিয়ে গেলাম সমস্যা নেই, আমরা এখন একটু সিরিয়াস হব, কেমন? এই সাইকেলটা ভাঙতে হবে যে আমি পড়ি না তাই পারি না, পড়ি না তাই পারি না, তাই না? এই সাইকেলটা ভাঙতে হবে, আমি পড়ি তাই পারি, তখন কি মাইনাসে মাইনাসে পজিটিভ হয়ে যাবে, এটা লাগবে আমাদের। আমরা ন্যারেশনে খুব নিয়ম তো বিস্তারিত কিচ্ছু পড়বো না, শুধু বেসিক জিনিসগুলো একটু দেখবো। সেটা কি? ন্যারেশনের টেন্সের যেই পরিবর্তনগুলো হয়, ঠিক আছে? আচ্ছা, রাফিয়া বলেছে ইংলিশে প্র্যাকটিস বুক দেওয়া হয় নাই, ঠিক আছে, আমরা এই জিনিসটা অবশ্যই দেখছি। এখন চলো, ন্যারেশনে কি কি পরিবর্তন হয়? আমরা জানি যে টেন্সের যে পরিবর্তনগুলো, এটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা জানি কিন্তু এগুলা, তাই না? যেমন হি সেড পাস্ট টেন্সে ছিল, তাহলে কি হবে? রাইট হয়ে যাবে রোট। তাহলে প্রেজেন্টের সবগুলো অনেক ইজি, এম হয়ে যাবে ওয়াজ, হ্যাভ হয়ে যাবে হ্যাড, এই ছাড়া কোনো চেঞ্জ নাই। খুব সিম্পল জিনিস, আমরা কিন্তু ধরতে পারি জিনিসটা। তাহলে প্রেজেন্ট টেন্সের ঝামেলা চুকালো। আচ্ছা, পাস্ট টেন্সে যদি যাই, এই যে প্রেজেন্ট পারফেক্টে তো যা ছিল হ্যাভ এর জায়গায় হ্যাড হয়ে যাবে, পাস্ট টেন্সে গেলে একটু ঝামেলা। কেন ঝামেলা? অবশ্যই সাদমান ভাই বলেছিলেন এখানেও পাস্ট টেন্স, এখানেও পাস্ট টেন্স। আমরা কিন্তু জানি এই এক্সাম্পলটা অনেকবার তোমাদেরকে দেখানো হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্স মানে হলো অতীতে যখন দুটো কাজ ঘটে, একটা আগে একটা পরে ঘটে, যেটা আগে ঘটে সেটা কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে কি? হ্যাড হয়ে যায় এবং ভি3 হয়। ভি3 কি আমরা জানি কিন্তু, যেমন গো, ওয়েন্ট, গন, তাই না? মানে পাস্ট পার্টিসিপল। আর যেটা পরে ঘটে সেটা কি হয়? সেটা পাস্ট ইনডেফিনিট হয়। গো থাকলে ওয়েন্ট, ইট থাকলে এইট, তাই না? আমরা কিন্তু নিয়মটা জানি সুন্দর করে। তাহলে দেখো, পাস্ট পারফেক্ট টেন্স মানে হলো অতীতে দুটো কাজ ঘটেছিল, যেটা আগে। যেমন সেই যে ক্লাসে এক্সাম্পল, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তাহলে কোন কাজটা আগে ঘটলো? রোগী মারা গেল। তাহলে কি হয়? আমরা জানি হ্যাড হয়
মারা যাওয়া কি ডাই, সেটা V3, কিংবা পাস্ট পার্টিসিপল হলো ডাইড। পরে কোন কাজটা ঘটলো, পরে ডাক্তার আসলো, পরে যেটা ঘটে সেটা আমরা জানি পাস্ট ইনডেফিনিট হবে। তাহলে আসে ইংরেজি হলো খাম, তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট কেম। এই যে জিনিসটা, তাই না? এইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো, অতীতে দুটো কাজ ঘটলো, সে বলেছিল যে তারও আগে সেটা চিঠি লিখেছিল, তাহলে রোড কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, হ্যাড রিটেন। ঠিক কিনা? এটা তো আমরা সবাই জানি, ওরা বলছে, ডাক্তাররা সেভাবে এই উদাহরণটা সবাই দেয়, কারণ বেশি ইউনিক উদাহরণ দিলে আপনাদের মাথার উপর দিয়ে চলিয়ে যায়। রাইট? এই জন্য যেটা সারা জীবন মাথায় থাকবে সেরকম উদাহরণই দেওয়া ভালো। সবখানে বেশি ইউনিক হওয়া উচিত না, বেসিক জিনিসগুলো বেসিকই থাকা উচিত। হ্যাঁ, যে সহজ সহজ জিনিস সবসময় মনে থাকে। তাহলে দেখো বাকিগুলোর ক্ষেত্রেও এখানেও কিন্তু যে অতীত অতীত, তাহলে ওয়াজ কি হয়ে যাবে, হ্যাড বিন হয়ে যাবে। এটা কিন্তু আমরা জানি। এখন প্রশ্ন হলো পারফেক্টের ক্ষেত্রে কি হবে ভাই? আমরা তো জানি যে এটা পাস্ট পারফেক্ট, এটা তো অলরেডি পাস্ট পারফেক্ট। অলরেডি যদি পাস্ট পারফেক্ট থাকে তো আর কি পরিবর্তন করবা, কোনো চেঞ্জের দরকার নাই। এক্ষেত্রে অলরেডি পাস্ট পারফেক্ট, কোনো চেঞ্জের দরকার নাই। তাহলে তোমরা বলো যে ন্যারেশনের টেন্সে চেঞ্জের ব্যাপারটা আমরা তো মোটামুটি পারি, তাহলে পারি না? পারি। আমাদের জারিন একটা সুন্দর প্রশ্ন করেছে, ন্যারেশনে সরি থাকলে কি হয়? কি হবে? কিচ্ছু হবে না। যেমন তুমি বললা হি সেড আই অ্যাম সরি, আই মিস ইউ। খুব রোমান্টিক ডায়লগ হয়ে গেল না? রাত 3টা বাজে ঝগড়াঝাটি করার পরে রাতে গিয়ে মানে বলে না আর কখনো কথা বলবো না তোর সাথে, তারপর অনেক রাতে গিয়ে নক দে, সরি তখন রাগ করে ফেলেছিলাম, হ্যাঁ একটু কথা বল। এক্স্যাক্টলি। তো এটা আমরা কি করব? হি সেড দ্যাট, আই হয়ে যাবে হি, এম হয়ে যাবে ওয়াজ, সরি সরি থেকে যাবে। রাইট? এন্ড অলসো হি মিসড হার, অথবা হিম, হু নোস। তাহলে কি হলো? এখানে কোনো ঝামেলা নাই, সরি সরি এটা কোনো আহামরি কিছু হয় না। ওকে, অ্যাপোলোজাইজ বলা যেতে পারে, এক্স্যাক্টলি তুমি এটাও বলতে পারো, হি অ্যাপোলোজাইজড, তাই না? তুমি এভাবেও বলতে পারো, হি অ্যাপোলোজাইজড এন্ড সেড দ্যাট হি মিসড হার। কিন্তু আমি কেন এটা বলি না? কারণ হলো আমি কিন্তু বারবার যে কথাটা বলছি, আমরা বেসিক জিনিসগুলো মাথায় রাখবো, আমরা কমপ্লিকেটেড করতে যাব না। যেমন দেখো, ওই যে কাউকে যখন সম্বোধন করি, স্যার বললাম, দোস্ত বললাম, সব ক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাড্রেসিং অ্যাজ, তারপর সম্বোধনটা দোস্ত হোক স্যার হোক যেটা হোক। এই নিয়মটা শিখলে আমরা কিন্তু সবগুলো কভার হয়ে যাচ্ছে। আমি যদি আলাদা করে আবার শিখতে চাই যে স্যার বসলে আমরা লিখতে পারি রেসপেক্টফুলি, এটা আমরা শুধু শুধু শিখলাম না, মানে আমার কি দরকার এটা শিখার? কিংবা ধরো এই যে সরি ক্ষেত্রে আমি যদি আবার বলি যে অ্যাপোলোজাইজ হবে, কি দরকার ঝামেলাটা করার? ওয়াই নট কিপ ইট ভেরি সিম্পল? ওয়াই নট ইউজ ওয়ান রুল টু কভার এভরিথিং? তাহলে ইজি হয়ে যায় না? আমরা এই কাজটাই করবো, যে তুমি চাইলে অবশ্যই লিখতে পারো অ্যাপোলোজাইজ, তুমি চাইলে লিখতে পারো রেসপেক্টফুলি, কিন্তু আমি চেষ্টা করবো আমার স্টুডেন্টের জন্য যেটা দিয়ে সবচেয়ে সহজে হয়ে যায় সেটা ইনশিওর করতে। ওই যে বলে না যে একের ভিতরে 20, এক্স্যাক্টলি। একের ভিতরে 20 না, একের ভিতরে যা আছে তুমি মানে যা বলে ডাকো সবখানে তুমি অ্যাড্রেসিং অ্যাজ চালাই দিবা, তাহলে তো হয়ে গেল। এবার তাইলে চলো, এগুলো তো আমরা জানি, জানি কি না? জানি আমরা, তাই না? রিপা বলছে যে ভাইয়া কলেজে বলেছে অ্যাপোলোজাইজ লিখতে সরি ক্ষেত্রে। হ্যাঁ, শোনো, এই যে একটা মজার ব্যাপার, তোমরা স্কুল কলেজে সারা বাংলাদেশে কত জায়গায় ছড়াই ছিটে আছো, আই এম শিওর যে এখন যদি বলো কে কোন এলাকায়, কেউ বরিশালে, কেউ রংপুরে, কেউ দিনাজপুরে, কেউ ঢাকায়, কেউ গুলশানে, কেউ গাছের মগডালে বসে বসে ক্লাসটা করছো, তাই না? কেউ হয়তো যে ধান খেতে বসে বসে ক্লাস করছো, এরকম থাকবে অনেকে। এক এক কলেজে এক এক টিচার এক এক রকম বলবে। স্কুল কলেজে টিচাররা কেমন হয়, আমার কথা যদি না মানো একদম মার কেটে দেব, এরকম করে। আমি আইডিয়াল স্কুলে ছিলাম, আইডিয়াল স্কুলে দেলোয়ার স্যার ছিলেন ম্যাথের জন্য খুবই বিখ্যাত এবং খুবই কড়া টিচার। মানে কিছু টিচার থাকে না যে সেই মুক্তিযুদ্ধের সময় থেকে তার পরিচিতি, সবাই তাকে চিনে, তার মতো টিচার হয় না। উনি খুব কড়া একজন টিচার ছিলেন, এবং উনি ম্যাথ দেখার সময় এভাবে বলতেন মার্ক কিভাবে কাটতেন আইডিয়াল স্কুলে। অঙ্ক সব ঠিক আছে কিন্তু ফুল মার্কস জানে কেটে দিয়েছে কেন? সমান চিহ্ন আমরা এভাবে লিখে ফেলি না, সমান চিহ্ন সমান হয় নাই বলিয়া মার্ক দেয়া হলো না।
এখন তুমি বলো যে এরকম এক একজন টিচার থাকবে না, সো এটা নিয়ে অত প্যারা খাও না। তোমার কলেজে যদি বলে অ্যাপোলজিস তো লিখবা, ইট ডাজন্ট ম্যাটার। এখন দেলোয়ার স্যার বলছে সমান চিহ্ন সমান হয় নাই বলে নাম্বার দেওয়া গেল না, তার মানে কি যে আল্লাহ আমি বোর্ড এক্সামে গেলে তো আমার ফেল করে দিবে না, হু গিভস এ শিট যে এখানে এটা এমন লিখছে না এমন, কেউ দেখে এগুলা? কিন্তু কোন একজন টিচার দেখতে পারেন, সেটা ভয় পাওয়ার কিছু নাই। কেন? আমাদের টার্গেট কি? এইচএসসি বোর্ড এক্সাম, সেখানে ওগুলো ম্যাটার করবে না, কিন্তু তোমার স্কুল কলেজে ম্যাটার করবে। দেলোয়ার স্যারের কাছে আমি কিন্তু এভাবে লিখলে 0 পাবো, আমার এভাবে যত্ন করে স্কেল দিয়ে মেপে মেপে 1 সেন্টিমিটার করে করে দিতে হবে। সেটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। কেমন? লাইফটা একটু সিম্পলি দেখো, প্যারা খাও না। তো এই যে শব্দ চেঞ্জ হয় আমরা কিন্তু জানি, যদি না জানি এগুলো একটু পড়তে হবে, তাই না? যারা একেবারে কিছু পারে না তারা পড়বা। এরপর ছোট ছোট কিছু যে নিয়মগুলা আমি যে একটু আগে বললাম, যে প্রশ্ন 2 ধরনের হয়, একটা হচ্ছে ইয়েস নো আর একটা হচ্ছে ডিসক্রিপটিভ। ইয়েস নো এর ক্ষেত্রে বলেছিলাম আমরা ইফ বসিয়ে দিই, আর ডিসক্রিপটিভ হলে যেটা ছিল সেটাই, এখানে ওয়ার্ড ছিল ওয়ার্ড থাকবে। কি হলো চলো দেখি। প্রশ্নবোধক হলে আস্কড হয়, বাকিটা তো আমরা চেঞ্জ করে দিলাম টেন্স অনুযায়ী। যেমন হি সেড টু মি ওয়্যার ডু ইউ লিভ, তাহলে প্রশ্নবোধক দিয়ে আস্কড হবে, মি হলো, ওয়্যার ওয়্যারই থাকলো। এই যে বলেছিলাম ভাই ডুটা কি হবে? লিভ এর পাস্ট টেন্সে চলে যাবে, লিভড। বুঝতে পারলাম? আমরা কিন্তু জানি জিনিসটা। স্যাররা বলছে ইনডিরেক্ট টু ডিরেক্ট করতে বলবে। হ্যাঁ, যদি কপাল অনেক খারাপ থাকে, তাদের মনে হয় যে বাংলাদেশে পোলাপাইনের এত প্লাস দেওয়া যাবে না, এদের একটু ফেলটেল করায়, তাহলে দিতে পারে। কিন্তু আমি কখনো দেখি নাই বোর্ডে আসতে এরকম, কারণ তারা যখন প্রশ্ন করেন তারা মাথায় রাখেন এখানে কেউ ভিকারুননিসা স্কুল থেকে পরীক্ষা দিবে, কেউ পটুয়াখালী জেলা স্কুল থেকে পরীক্ষা দিবে, তো সবাইয়ের জন্য তো মাথায় রাখতে হবে, বেশি কঠিন করে ফেললে তো মুশকিল। স্যার মনে হয় না এত প্যাচে প্যাচে করবে, তোমার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট দিবে সারা জীবন। কাজী মারিয়া ধান খেতে বসে ক্লাস করছে, একটু কম্বল টম্বল মরিয়া, তারপর তুমি ক্লাসটা করে মারিয়া, না হলে কিন্তু ঠান্ডায় যাবে মরিয়া। আলামিন বলছে বুঝলাম না, আর কি যে বুঝি নাই আমি সেটাই বুঝি নাই, সো একটু বিস্তারিত বুঝে হচ্ছে কি বুঝো নাই আমাদের আলামিন। ওকে, ঠিক আছে, ওকে, এগুলো তো আমরা বুঝলাম ইন্টারোগেটিভ। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মনে আছে? আবারও বলছি পোলাপাইন, তোমরা যদি ন্যারেশনে ক্লাস করে না থাকো, আল্লাহর ওয়াস্তে হাত জোর করে দয়া ভিক্ষা করছি, ক্লাসের রেকর্ডটা দেখবা, ক্লাসের পিপিটিটা দেখবা। এই ক্লাসে আমরা এবিসিডি ব্যাখ্যা করতে আসি না, আমরা রিভিশন করতে আসছি। সেগুলো না পারলে এটা কিন্তু তোমার দোষ, তুমি দেখো না নিয়মগুলা, তাই না? এগুলো দেখাচ্ছি যে আমি করে এসেছি ক্লাসটা, ও হ্যাঁ ভাইয়া মনে পড়ছে ওই জন্য, কিন্তু আমি কিছুই বুঝি নাই, কারণ আমি কিছুই করি না। এখন আপনি কি করবেন করেন, কিছু করতে পারবো না। ঠিক আছে, রিভিশন ক্লাস ঝটপট পড়বো। ওকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয় আমরা জানি, আমাদের বুঝতে হবে ইম্পারেটিভ মানে হলো তুমি কাউকে কিছু একটা করতে বলছো, এটা অনুরোধ হতে পারে, প্লিজ, যেমন আমি প্লিজ ক্লাস রেকর্ডটা আমরা দেখবো, পিপিটি টেটু দেখবো ন্যারেশনের ক্লাসে যদি না বুঝে থাকি। আবার আমি কি করতে পারি, পরামর্শ দিতে পারি, তাই না? যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অ্যাডভাইস, যে বাবারা একটু পরামর্শ দিচ্ছি পড়ে আসো। আবার আমি বলতে পারি যে পড়বি না মানে এখন গিয়ে পিপিটি দেখে আয়, তখন আমি তোমাদের কমান্ড করতে পারি, আদেশ করতে পারি। কমান্ড হতে পারে, অর্ডার হতে পারে, তাই না? সেগুলো কিন্তু আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কিন্তু এগুলো বসাই, রাইট? এটা আমরা জানি। ঠিক একইভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স কিন্তু আমরা এটা করি, যে কি ধরনের আবেগ। এক্সক্লামেশন মানে কিন্তু খুব আনন্দ তা না, এর মানে হলো উত্তেজনা। এখন এটা খুব খুশি হতে পারে, খুব দুঃখ হতে পারে, খুব বিরক্তি হতে পারে, খুব মেজাজ খিচড়ে যাওয়া হতে পারে, খুব ভয় পাওয়া হতে পারে, তাই না? যে কোনো ধরনের এক্সট্রিম ফিলিং সেটা হলো এক্সক্লামেশন। তাহলে কি হয় আমাদের কিন্তু ওইটাও বুঝতে হয় যে কি কি হয়। যেমন কি আমরা জানি খুব আনন্দ হইলে আমরা বসে হুররা, তাই না? তো সেটা কি আমরা বসে এক্সক্লেমড উইথ, মানে চিল্লায় উঠলো, তারপর আমরা হুররে হলা বসে জয়। অ্যালাস, একটা লাশ দেখতে পেলা, তাই না? তখন আমরা বলি যে সরো। হতে পারে ব্রাভো, বাংলা কি বাঘের বাচ্চা, ব্রাভো বলতে বলতে অ্যাপ্লড, তাই না? বা কমেন্ট, অনেক কিছু বলা যেতে পারে, অ্যাপ্লড বলা যায়। এই যে এটাও কিন্তু আমরা জানি। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম না জিনিসটা? আমরা কিন্তু পারি। সো ন্যারেশনের রুলস আমরা টুকটাক দেখলাম। এইবার চলো, যারা বলছিলাম কিছু পারি না, একটু চেষ্টা করি যে এবার আমরা পারছি কিনা। পারবো আশা করি, না পারা কিছু নাই। চলো দেখি কার সাথে কার কথা হচ্ছে। বাবার সাথে আরমানের কথা হচ্ছে।
আমাদের ক্লাসে কোনো আরমান কি আছে? যদি থাকে তাকে একটু দেখতে চাই। না থাকে বলছে আপনার বাড়ি কি বরিশাল? না বরিশালের না, আমার বাড়ি নোয়াখালী। সো যে নোয়াখালীর ছেলে বরিশালের মেয়ে কি সব জায়গায় ইয়ে করে দেন না? হ্যাঁ, নটরডেমের ছেলে ভিকারুননিসার মেয়ে কত যে ভাই এরকম বাইর করে। যাই হোক, দেখা যাক কোথায় রিজিক আছে বিয়ে। চলো, ফাদারের সাথে আরমানের কথা হচ্ছে। কোন আরমান কি নাই ক্লাসে? আরে মনে হচ্ছে না তো। চলো তাইলে দেখি। বাবা বলে গেল, আরমান পড়াশোনা শিখছো নাকি রিক্সা কিনে দেবো, রিক্সা চালাবে এখন থেকে? ওকে, ফাদার আস্কড আরমান, তারপর কি হবে? আমরা জানি কি হবে, হ্যাভ এর জায়গায় হ্যাড হয়ে যাবে, হিউ এর জায়গায় হি হবে, ব্র্যাকেটে আবার এ লিখে দিব, এগুলোই তো আমরা চেঞ্জ করি। ইউর ক্ষেত্রে হিজ, তাই না? আমরা এগুলো পারি। ইফ হি হ্যাড লার্নড হিজ লেসনস, আরমান কি বলবে? আরমান রিপ্লাইড ইন দি নেগেটিভ, ঠিক না? and said that he had forgotten, তাই না? replied in the negative and said that he had forgotten. That is very bad. তোমার আসলে রিকশা কিনে বসায় দেওয়া উচিত। এখানে 3টা লাইন একসাথে বলছে, তাহলে কি করব আমরা? ওই added বলতে পারি। Father said that that was very bad, তাই না? told him that it was very bad. তারপর কি added, যেহেতু আরেকটা লাইন বলছে, সেখানে শেষ করে নাই না, সেখানে শেষ করছে, সেই লাইনটা টানা বলে গেছে, তাই না? তাহলে তো হয়ে গেল, father said that that was very bad. He added that he had to be more careful about his preparation for the exam, and by doing so he could make a good result. এবার লাস্টে কি, যে আরমান বলল ঠিক আছে, ধন্যবাদ বাবা, তাই না? তাহলে কি হবে? আরমান thanked him very much for his timely advice. এবার এই যে আইজ্যাক নিউটন, দেখো যে কত স্মার্ট একজন বিজ্ঞানী, সে সবার আগে ন্যারেশন করে দিচ্ছে। আই এম শিওর সত্যিকারের বিজ্ঞানী নিউটনের থেকে আমাদের আইজ্যাক নিউটন আরো ভালো করে পারে ন্যারেশন অন্তত, রাইট? নোরা বলো রিবিউকড হবে। এক্স্যাক্টলি, এই যে বকা দিচ্ছে, তুমি বকা দিয়ে ইংরেজি কি রিবিউকড বলতে পারো। আরো কি বলা যেতে পারে? অ্যাডমনিশ বলতে পারো। এখন তোমাদের কলেজে হয়তো এরকম শিখায়, এবং সেটাতে কোনো সমস্যা নাই, এগুলো অবশ্যই সুন্দর। কিন্তু আমি যখন পড়াই এগুলো কেন শিখাই না? কারণ আমি এমন ভাবে পড়াইতে চাই, এভাবে লিখলে তো 2 মার্ক এক্সট্রা পাবো না, তো খামাখামা ঝামেলা করার দরকার কি? সবচেয়ে ইজি যেটা আমি সেটা শিখতে চাই, সবচেয়ে ইজি আমি চালাই দিতে চাই, তাই না? কারণ আলাদা করে করে এগুলো শিখতে গেলে আমার কিন্তু একটু প্যারা, আমি প্যারার মধ্যে যাবো না। ঠিক আছে, আমি ইজি ভাবে শিখবো, রাইট? আচ্ছা, মাস্টের জন্য হ্যাড টু, সাব্বাস। হ্যাঁ, বিভিন্ন শব্দে যে পরিবর্তন হয়, যেমন হিয়ার হয়ে যায় দেয়ার, টুডে হয়ে যায় দ্যাট ডে, মাস্টের জায়গায় হ্যাড টু হয়ে যায়, এটা আমরা জানি। এগুলো কিন্তু লিস্ট আছে, সেই লিস্ট কিন্তু ন্যারেশন ক্লাসে দেখানো হয়েছে। এইবার দ্যাট কেন 2বার ব্যবহৃত হলো? সাদিক বলেছে, কোথায় ব্যবহৃত হয়েছে? আবার দ্যাট তো আমি দেখতে পাচ্ছি না। ও, এখানে told him that that was very bad, এটা অড লাগতেছে দেখতে, তাই না? বাট নাথিং রং উইথ দ্যাট। খেয়াল করে দেখো, আমরা সবখানে কি করি? said that, told that, এটা তো বসাই, added that, ওইটার জন্য একটা দ্যাট আসছে, আর এইখানে যে দ্যাটটা, এটা এখানে বসছে। বুঝা গেল জিনিসটা? সো পাশাপাশি বসে দিয়ে অড লাগতেছে দেখতে, বাট দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট, বসতে পারে এরকম, ঠিক না? মাকসুদা খুব জটিল প্রশ্ন করেছে, ভাই আমরা কয়বার অ্যাডেড ইউজ করতে পারি? যেমন ধর আমি এক লাইন বললাম, একসাথে টানা যদি 5টা লাইন বলে তখন কি করব? প্রথমবার দিব হি অ্যাডেড দ্যাট। এগুলো কিন্তু ফিক্স না, তোমার যেটা ইচ্ছে দিতে পারো, আমি জাস্ট দেখাচ্ছি। পরের বার বললা, দ্বিতীয় লাইনে অলসো সেড দ্যাট, তারপরে লাইনে বললা ফার্দার অ্যাডেড দ্যাট বা ফার্দার সেড দ্যাট, তারপরে লাইনে বললা অলসো অ্যাডেড দ্যাট। মানে কতভাবে যে করা যায়, যে থাকে না কি বলে পারমিউটেশন কম্বিনেশন, বিন্যাস সমাবেশের মতো, যে ফার্দার, অলসো, অ্যাডেড, সবগুলোর বেড়ে জগা খিচুড়ি পাকে তুমি লিখবা, কোনো সমস্যা নাই। বাট এতগুলো বাক্য একসাথে আসে না, হায়েস্ট 2টা আসে, তুমি এটা দাও অ্যাডেড, অলসো সেড, শেষ, আর কোনো প্যারা নাই। এইবার একজন বলল যে প্রশ্নটা ন্যারেশনে প্রত্যেকটা ক্লাসে শোনা যায়, সেটা কি? ভাইয়া, সে কখন হয় আর টেল কখন হয়? সত্যি বলতে 2টার অর্থই বলা, সুতরাং এখানে কোনো ঝামেলা নাই। সূক্ষ্ম একটা পার্থক্য আছে, সেটা হলো তুমি টেল বা টোল্ড কখন দিবা? যখন দেয়ার ইজ অ্যান অবজেক্ট। অবজেক্ট না থাকলে টেল দিতে পারবা না। সে অবজেক্ট থাকলেও দিতে পারো, না থাকলেও দিতে পারো, তবে অপশন মানে অবজেক্ট যদি দেয়া থাকে আমরা সাধারণত টেল বসাই। তাহলে বুঝলাম না কিছু, তাই না? না বুঝা কিছু নাই। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের সাথে আছেন।
লা ইয়াসালুল ইনসানু ইল্লা মা সা, মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। এখন এখানে কি অবজেক্ট বলা আছে? আল্লাহ কাকে বলেছেন বলা নাই। তখন আমরা বলবো আল্লাহ সেড, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, রবীন্দ্রনাথ সেড। আর যদি বলে আরমান এসে বললো বাবা আমাকে রিকশা চালাতে বলেছে, মানে আরমান আমাকে বললো বাবা তাকে রিকশা চালাতে বলেছে, তখন কি অবজেক্ট হলাম আমি, আরমান টোল্ড মি, অথবা আরমান সেড টু মি। তাহলে কি হলো যে টেলটা আমরা তখন বসাই যখন এটা অবজেক্ট থাকে, যে টোল্ড হিম, ঠিক কিনা, তাই না? আর যেখানে অবজেক্টটা বলা নেই, যেমন সেড দ্যাট, এখানে অবজেক্টটা দেয়া নেই যে কাকে বলছে। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তাহলে মোটামুটি কিন্তু আমরা ন্যারেশন বুঝলাম, ঠিক কিনা? তাহসিন বলছে সেট দিলে কি সবচেয়ে ভালো হবে? হ্যাঁ দাও, কোনো সমস্যা নাই। ধরো আমি দেখাই জিনিসটা, আমরা শুধু মাথায় রাখবো টোল্ড হবে যখন অবজেক্ট থাকবে। ধরো এক্স সেড টু ওয়াই, এভাবে লিখতে পারো, অথবা এক্স টোল্ড ওয়াই, যেটা তোমার ভালো লাগে, কোনো সমস্যা নাই। এগুলো নিয়ে প্যারা খেও না কখনো, ঠিক আছে? হ্যাঁ, তুমি সবখানে সেট টু দিতেই পারো, তোমার যদি মনে হয়েছে গোলমাল পাকাবা সবখানে সেট টু দিলা, তাই না? অথবা অবজেক্ট থাকলে টোল্ড দিলা, খুব সিম্পল জিনিস, সেগুলোতে ভয় পাওয়ার কিছু নাই। এখন পোলাপাইন ন্যারেশন এরপরও যদি না বুঝো, আমি কিন্তু একদম মানে মনে দুঃখে কান্না করে দিব। সো কান্না করার কোনো দরকার নাই, সহজ জিনিস বুঝবা। আজকে একটু দেখলাম, এরপর কি করতে হবে? আগে ক্লাসে পিপিটি একটু দেখতে হবে, কেমন? দয়া করে ভাইয়াদেরকে আর কান্নাকাটি করাও না। এখন আমরা মুভিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট টপিক। কি জিনিস? আচ্ছা, নেক্সট টপিকে যাওয়ার আগে আরো একটা নারেশন দিয়ে রাখছি। আল্লাহ কয়টা নারেশন দিছে আজকে দেখি? ঠিক আছে, এটা লাস্ট নারেশন। চলো আমরা এটাও দেখে ফেলি ঝটপট, খুব মন দিয়ে শুনি পোলাপাইন। কার সাথে দেখা? রিয়াদের সাথে ট্রাফিক সার্জেন্ট। খুব কঠিন বানান, তাই না? সার্জেন্ট শব্দটা ইয়ে হচ্ছে, মনে হয় একটু মারামারি হচ্ছে রাস্তায়। দেখি কি বলছে। Why did you stop me? তাহলে কি হবে? এটা কিন্তু ইয়েস নো কোয়েশ্চেন না, সো ওয়াই থেকে যাবে। Why Riyadh asked the traffic sergeant why he stopped him. ঠিক না? এখন had stopped কেন হলো? কারণ এটা অলরেডি পাস্ট ইনডেফিনিট, এটাও পাস্ট এটাও পাস্ট, তার মানে কি হবে? এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এটা তো আমরা জানি, আমরা টেন্সের পরিবর্তন দেখে আসছি। সে আরো অ্যাড করলো, তাই না? যে সে তো কোনো দোষ করে নাই, হি অ্যাডেড দ্যাট, এই যে যুক্ত করলো, দ্যাট হি হ্যাড নট ডান। এই যে দেখো ডিডেন্ট পাস্ট টেন্সে, এই জন্য এটা পাস্ট পারফেক্ট হয়ে গেল। তারপর কি হলো? এই যে দেখো গিভিং হিম আ গ্লেয়ার, মানে বাক্যের বাইরে যেগুলো আছে, মানে কথোপকথনের বাইরে, সেটা কিন্তু যা ছিল তাই থাকবে। The traffic sergeant told him that he had been driving too fast. তাই না? told him না বলে তুমি said to him ও বলতে পারতা, যে এটা তোমার ভালো লাগে, কোনো সমস্যা নাই। তারপর কি হবে? Then he told to show him his driving license. তুমি চাইলে এই যে হ্যাঁ দেন তো লিখে দিয়েছে, গুড। এখন একটা জিনিস একটু মিসিং, সেটা হলো did I, এটা আমরা অ্যাড করি না এখানে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? এই যে এখান দিয়ে অ্যাড করে দিতে পারি, he also asked him। তারপর কি বলা যেতে পারে? if he had done it। দেখো লাইনটা কি হইতে পারতো? রিয়াদ also asked him বলে কি বল? ট্রাফিক সার্জেন্ট। if he had, এই যে দেখো শুধু ডিডাইটারে ভাঙার জন্য আমার কত লম্বা করতে হলো, এই জন্য এটা দেয়ই নাই। ঠিক আছে, কিন্তু তুমি চাইলে দিতে পারো, তাই না? এভাবে দিতে পারো। গ্লেয়ার মানে কি? গ্লেয়ার মানে হচ্ছে এরকম এমন করে তাকায় থাকা, চোখ দিয়ে আগুন বের হইতেছে। লেন্স ফ্লেয়ার আছে না, গ্লেয়ার, চোখ জল জল করে তাকানো। রিফাত বলছে বুঝি নাই। থ্যাংক ইউ রিফাত, যেহেতু কিছুই বুঝো নাই তাহলে আমার মনে হয় যে পরে লাভ নেই, আমরা নেক্সট টপিকে চলে যাই। ইয়েস, মজা। রিফাত কিছু বুঝে নাই, আমরা এখন নেক্সট টপিকে চলে যাচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান। কানেক্টরস মানে কি? কানেক্ট করবে, দ্যাটস ইট। কানেকশন, তাই না? একটু বন্ডিং হয়ে যাবে হৃদয়ের সাথে হৃদয়। তাহলে কি হয়ে যাবে এখন? চলো আমরা একটু চেষ্টা করি, পারবো সবাই? কমেন্ট করতে থাকি, পটাপট কমেন্ট করতে থাকি, দেখি পারি কিনা। কিছু লেজেন্ড থাকবে, এরা পুরা ক্লাসে ওরা কিছুই বুঝে না, এদের কথা ভাবলে কি তুমি সারা জীবন যেগুলো শিখছো এগুলো ভুলে যাবা। সো ওদের কথা ভুলে গিয়ে আমরা সামনে আগাই। ড্রাগ অ্যাডিকশন ইজ আ গ্রেট কার্স অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। তারপর কি?
এতে কি হতে পারে? কমেন্ট করি আমরা, একটু করি। নাওএডেজ, এক্স্যাক্টলি, খুব সুন্দর বলছে তাসমিয়া, যে বর্তমানে বলতেই পারি আমরা নাওএডেজ, কিন্তু এখানে নাওএডেজ বসবে, দেখতে হবে জিনিসটা। ফিউ থিংস ওয়্যার ইউজড, তার মানে কি অতীতের কথা বলছে, তাই না? ওয়্যার ইউজড, আগে অল্প কিছু জিনিস ব্যবহৃত হতো। বর্তমানে এই যে দেখো নাওএডেজ, নাওএডেজ, রিসেন্টলি, এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট হয়। খেয়াল করে দেখো, হ্যাজ ইনক্রিজড, ঠিক কিনা? দিয়েছি আমরা। তারপর আমরা কি করতে পারি সিতে? কমেন্ট করছি আমরা। ফর এক্সাম্পল, এক্স্যাক্টলি, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, এটসেট্রা। চেষ্টা করি আমরা, পারবো? হ্যাঁ, সিতে তোমরা লাইকও দিতে পারো, সাচ অ্যাজও দিতে পারো, সবগুলাই হয়, ওগুলো অ্যাড করে দিই। সাচ অ্যাজ, লাইক, কিংবা ফর এক্সাম্পল, সাব্বাস, সবগুলোই হতে পারে। অসীম বলছে ডিতে ইয়েট। হ্যাঁ, ইয়েট আসলে হয়, হয় না তো, বলছে এই সবগুলোর কথা, যেগুলো হচ্ছে আসক্ত মানুষকে একটা অন্য জগতের, জগৎ কি বলে, অন্য জগৎ অফার করে, অফার মানে কি প্রস্তাব করা, তাই না? অন্য জগতে পৌঁছে দেয়। ওকে, 5 নম্বরে কি বসতে পারে? ওই কথাটাই কন্টিনিউ করছে, যে তারা কিন্তু জানে না যে এটা তাদের শরীর একদম ধ্বংস করে ফেলে। ইতে বাট সেমি বললো, লেটস সি। ইয়েস, ইয়েস, আমরা এখানে হাউএভার অ্যাড করতে পারি। হাউএভার, বাট, সবগুলো মানে হলো যে কিন্তু বা তবুও। এফ নাম্বারে কি হতে পারে? একজন বলছে ডিতে হুইচ কেন হবে না? হতো, দিতে পারো তুমি, কিন্তু এখানে যেহেতু কমা আছে, মানে হুইচ আসলে কন্টিনিউয়াসলি হলে তখন বসে, মানে এরকম কমা দিয়ে হুইচটা বসলে একটু অড দেখা যায়, তবে তুমি চাইলে দিতে পারো। আচ্ছা, এফ নাম্বারে বলছে সো হাউএভার, লেটস সি, এক্স্যাক্টলি, যে তবুও, তারপরও কেন মানুষ খায়, ড্রাগ নেয়, দ্য রিজনস আর মেনি। এইবার দেখো যে আমাদের কারেন্ট কোর্সে খুব মজার একটা ব্যাপার হলো যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মোর ওভার, অলসো, অ্যাডিশনালি, এগুলো ইউজ করার সুযোগ পাই, দেখা যায় 3-4টা একসাথে থাকে, তুমি বসাই দিবা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, তাই না? তাহলে দেখো যে 10টার মধ্যে আমার 3-4টা কিন্তু এখানেই চলে যাচ্ছে, কত ইজি। তারপর লাস্টে কি হতে পারে? ফাইনালি। এখন কেউ বলছে ডি নাম্বারে সেটা বুঝে নাই। আচ্ছা, তুমি খেয়াল করে দেখো, সি নাম্বারে কতগুলো ড্রাগের নাম বলেছে, তারপর ডিতে বলছে সবগুলো ড্রাগ আসক্তদের জন্য নতুন একটা জগৎ পরিচয় করিয়ে দেয়। সো এই যে সবগুলো ড্রাগ, সেটাকে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো যে অল দিস ড্রাগস, তাই না? অল অফ দেম, তুমি বলতে পারো যে অল দিস, তাই না? বুঝে গেল? চৈতি বলছে যেতে সো হবে না। হ্যাঁ, দিতে পারো, খুব সুন্দর বলেছো চৈতি। সো দিতে পারো, তুমি দেয়ার ফর দিতে পারো, তাই না? অনেকগুলোই হতে পারে। যেতে মোরওভার, আচ্ছা, যেতে মোরওভার হয় কি, হতে পারে, কিন্তু খুব একটা সুন্দর হয় না আর কি। জারিফা বলছে এখানে কি অল দিস না বলে দিস বলা যায় এখানে? হ্যাঁ, বলা যায়, তুমি শুধু দিস বলতে পারো। আচ্ছা, এই যে এখন আমরা কমেন্ট করতে গিয়ে সুন্দর সুন্দর কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের এক একজন এক একটা উত্তর দিচ্ছে, এবং সেটা কিন্তু খারাপ না, সেটা ঠিকই আছে। যেমন দেখো, তুমি যদি বলো যে কোনো একটা কিছুর কারণে, লেটস সে এই কারণে, তখন আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সো, আমরা বলতে পারি দেয়ারফর, আমরা বলতে পারি হেন্স, তাই না? আমরা বলতে পারি কনসিকুয়েন্টলি, যে ফলাফল স্বরূপ। তাহলে এগুলো কিন্তু সুন্দর সুন্দর কানেক্টরস আমরা এই ধরনের ব্যাপারে দিতে পারি, ঠিক কিনা? এইবার আর কি ছিল বলতো? কিন্তু বা তবুও, তখন আমরা কি দিয়েছিলাম? বাট, কিংবা হতে পারে হাউএভার, তাই না? এটা আমরা দিয়েছিলাম। এরপর কি কি ছিল?
ধরো প্রাথমিক পর্যায়ে বা শুরুর দিকে, তখন আমরা কি দিতে পারি? primarily, initially, at first, তাই না? ঠিক একইভাবে যখন আমরা বলবো যে শেষে, পরিশেষে, সমাপ্তিতে, তখন আমরা বলতে পারি লাস্টলি, আমরা বলতে পারি ফাইনালি, আমরা বলতে পারি ইন কনক্লুশন, তাই না? এছাড়াও যখন প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, তখন আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো দিতে পারি। রেদওয়ান বলছে ফর দিস রিজন, আরো একটা সুন্দর বলেছে, ইয়েস, আমরা ফর দিস রিজন বলতে পারি। তাহলে তুমি যদি বোর্ডে 3-4টা প্রশ্ন করো, যেটা আমরা আজকে দেখবা যে এগুলাই ঘুরে ফিরে আসবে, এর বাইরে খুব একটা আসবে না, তাই না? ডিউ টু, তাসফিরও বলছে ডিউ টু মানে হচ্ছে এই কারণে। যেমন বলতে পারি ডিউ টু ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, তার মানে কি সে অসুস্থ ছিল, সেই কারণে সে ক্লাসটা করতে পারেনি। এরকম না অনেক শব্দ থাকবে, আমরা মাথায় রাখবো এই যে অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, সুন্দর কথা বলছে, প্রকৃত পক্ষে কিংবা বস্তুত, সহজে প্রকৃত পক্ষে হলে আমরা ইনফ্যাক্ট বলি, ঠিক কিনা? আচ্ছা, বিকজ অফ, হ্যাঁ এটাও খুব সুন্দর, ডিউ টু আমরা অর্থ করতে পারি বিকজ অফ, তাই না? ইয়েস, এই তো আমরা নিজেরাই কিন্তু অনেকগুলো বলে দিতে পারছি, সাব্বাস। তারপর তুমি যদি বলো যে আরো, তাই না, যে আরো যখন তুমি বলতে যাচ্ছ তখন তুমি কি বলতে পারো? অলসো, আমরা ন্যারেশনে যেটা আগে দেখলাম, আমরা বলতে পারি মোর ওভার, কিংবা অ্যাডিশনালি, সেটাও বলতে পারি। অ্যাডিশন মানে কি? যোগ। তাহলে দেখো অনেকগুলো কিন্তু আমরা শিখে ফেললাম, এগুলো কিন্তু আমরা পারি। এখন দুই একটা প্রশ্ন আমাদের আছে, এবং স্বাভাবিক প্রত্যেকটা তো এত ইজি হবে না, এখানে বেশিরভাগ খুবই ইজি ছিল। এর মধ্যে আমাদের কোয়েশ্চেন একটা সমস্যা ছিল ডি নাম্বারে। যেমন আবারও যদি বলি, লাইনটা ছিল বেশ কয়েক রকম ড্রাগ আছে, সেই ড্রাগগুলো আসক্তদের জন্য নতুন একটা জগৎ খুলে দেয়, তাই না, উন্মোচন করে। এখন কেউ কেউ বলল এখানে অল দিস এর বদলে হুইচ বসালে হবে কিনা। কিছু বেসিক গ্রামারের বিষয় আমাদের শিখতে হবে। হুইচ কি একটা প্রোনাউন, সেটা কখন বসে? আই নো এক্স হু ইজ এ বয়। খেয়াল করে দেখো, যখন তুমি একটা কন্টিনিউয়াস বাক্য, তখন তুমি এক্স এটার বদলে হু বসালা। কিন্তু তুমি যদি বাক্যটা এখানে শেষ করে দিতা, আই নো এক্স, এখন কি তুমি হু দিতা? তাহলে প্রশ্নবোধক হয়ে যেত না, তাই না? হু ইজ আ বয়, সেটা কিন্তু আর হইতো না। সেই জন্য তখন কি করতে হবে? যেহেতু বাক্য এখানে শেষ, এখন তুমি অন্য কিছু দাও, যে এক্স ইজ আ বয় বা হি ইজ আ বয়, ঠিক কি না? ঠিক একইভাবে এখানে দেখো, তুমি ড্রাগগুলোর কথা বললা, বাক্য যদি শেষ না করতা সিতে, তাহলে বলতা যে কোকেন ম্যারিওনা হুইচ অফার, কিন্তু তুমি বাক্য শেষ করে দিছো। তাহলে এখানে কি করবা? একজন হলে হি বলতা, একাধিক হয়েছে দিস বলছো। বুঝে গেছে জিনিসটা? আশা করি বুঝে গেছে। দ্যাট ইজ দ্য প্রবলেম, যেটা কিন্তু আমার এক্সপ্লেন করার কথাই ছিল না। এগুলো একদম গ্রামারের এবিসিডি, কিন্তু আমরা কি করি যে আমরা সবগুলো গ্রামারের টপিক ভালো মতো হয়তো শিখে আসি নাই। এই জন্য ছোট 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 সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারে আমাদের কনফিউশন থেকে যায়। সমস্যা নাই, আমরা ধীরে ধীরে শিখবো, বাট এটাই হচ্ছে কথা, যে একটু মন দিয়ে শিখতে হবে। ইন অ্যাডিশন কখন বসাতে হয় রিদওয়ান বলেছে, ওই যে আমরা কি দেখলাম বলতো, অনেকগুলো লিস্ট দেখলাম না এতক্ষণ। ইন অ্যাডিশন, অলসো, সেখানে তুমি বসাতে পারো অ্যাডিশনালি কিংবা ইন অ্যাডিশন। একজন বলল যে একাধিক, একটা শব্দ একাধিকবার ব্যবহার করলে সমস্যা আছে না? কোনো সমস্যা নাই, তবে তোমার যদি মাথায় অল্টারনেট থাকে সেটা দিবা। একবার দিলে ইনিশিয়াল, একবার দিলে অ্যাট ফার্স্ট, না দিলেও কোনো ক্ষতি নাই, ঠিক আছে, কোনো প্যারা খাওয়ার কিছু নাই। তবে সাধারণত এরকম থাকে না যে বারবার তুমি একে অপশন দিবে সেরকম দিবে, যে সবখানে সো দিয়ে চালাই দিবা, এটা হয় না। কেমন? সো চলো তাইলে আমরা একটু দেখি জিনিসটা। ইয়েট কখন বসে প্রান্তে বলেছে। ইয়েটের দুইটা মানে হয়। ইয়েটের একটা মানে হতে পারে কিন্তু, ইয়েটের একটা মানে হতে পারে তবুও। একটু ঝামেলা আছে জিনিসটায়।
যেমন তুমি যদি বলো I have studied yet I failed. আমি পড়াশোনা করেছি তবু আমি ফেল করলাম, তাই না? yet এর আরেকটা মানে হতে পারে এখনো পর্যন্ত। I haven't eaten yet, তার মানে কি আমি এখনো পর্যন্ত খাইনি, তাই না? সো তাহলে তবুও হতে পারে, এখনো পর্যন্ত, দুইটা অর্থ হতে পারে। আবার তুমি এটাকে বলতে পারো আমি পড়েছি কিন্তু আমি ফেল করলাম, সেটাও বলতে পারো। তাহলে দেখো যে ইয়েট শব্দটা একটু ঝামেলা, বেশ কয়েকটা অর্থ হতে পারে। এটা নির্ভর করবে বাক্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে তার উপরে, তাই না? অর্থাৎ তুমি যদি বলো আই হ্যাভেন্ট ইটেন ইয়েট, তখন কি হয়? এখনো পর্যন্ত। আর তুমি যদি বলো যে আই হ্যাভ ডান দিস ইয়েট দ্যাট হ্যাপেন, তখন কি যে আমি এটা করেছি কিন্তু বা তবু ওইটা হয়েছে। তুমি এখানে ইয়েটের জায়গায় বাট বলতে পারতা, তুমি এখানে এটার জায়গায় হাউএভার বলতে পারতা, তাই না? সেইটাই আর কিছু, অনেকগুলো শব্দ থাকে। তাফসিরও বলছে আরো বুঝাতে আমরা কি ফার্দার মোর দিতে পারবো কিনা, অবশ্যই পারবো। এগুলো কিন্তু কানেক্টরস এর ক্লাসে লিস্ট ধরে দেখানো হয়। আমরা চলো একটু সামনে আগাই, আমরা একটু দেখি, এইটা একটু চেষ্টা করি সলভ করা, না পারলে আমরা সামনে কিছু কানেক্টরস দেখব। চলো চেষ্টা করি, সবাই কমেন্ট করতে থাকি। এয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, ড্যাশ ক্লিন এয়ার ইজ এসেনশিয়াল ফর আওয়ার লাইফ। কি হতে পারে এতে? সাবিয়া বলছে নানদালেস নেভারদালেস, ওটা বুঝাবো আমি, এখন এটাতে ফোকাস করি। ইনডিড দিতে অবশ্যই পারবা, সেটা মানে প্রকৃতপক্ষে। রবিউল বলল ইয়ার তো বাট উঠতে পারে, হ্যাঁ সেটা তো আমি বললাম। আচ্ছা চলো আমরা এটা সলভ করি। প্রথমটা কি হতে পারে? ইনডিড হতে পারে, ইনফ্যাক্ট হতে পারে। এখানে একটা প্যাচ আছে, সেটা আমি দেখাবো। শুরুতে বললো যে বাতাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তারপর আরো গুরুত্ব দিয়ে বললো যে বস্তুত পক্ষে, প্রকৃত পক্ষে। মনে আছে আমরা দেখেছিলাম প্রকৃত পক্ষে কোথায় ছিল সেটা, ইনফ্যাক্ট। এবং এখানে ইনডিড সেটাও দিতে পারো তুমি, তাই না? এক্স্যাক্টলি এখানে সেটাই ব্যবহৃত হলো, পারলাম আমরা। বি নাম্বারে আসি, ড্যাশ এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। তার মানে খেয়াল করে দেখো তো এখানে কি বললো। শুরুতে গুরুত্বটার কথা বললো যে ভাই পানি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তারপর বললো যে কিন্তু, আমরা বলতে পারতাম বাট কিংবা হাউএভার, তাই না, বিতে। তারপর সি নাম্বারে আসি, ড্যাশ আমরা কি করতে পারি, খুবই ইজি জিনিস, আমরা চাইলে ফার্স্টলি সেকেন্ডলি দিতে পারতাম, ঠিক কিনা? চলো আমরা সেটাই করি। ফার্স্টলি দিলাম চালাই। আচ্ছা সরি, কি লিখছে, ওয়ান থিং দ্যাট পলিউটস এয়ার, এখানে ভুল লিখছে। এটা ফর এক্সাম্পলও দিতে পারো, সেটাও সমস্যা নাই, সার্টেনলি হবে না। ফর এক্সাম্পল তো, অথবা তুমি ফার্স্টলি দাও, তুমি উদাহরণ হিসেবে দিচ্ছ, ঠিক আছে। অথবা তুমি সিরিয়াল অনুযায়ী দিচ্ছ ফার্স্টলি, সেটাও ঠিক আছে। ডিতে কি দিল? আচ্ছা এখন বুঝতে পারছি। ও শুরুতে বলল যে বাতাস অনেকভাবে ময়লা দূষিত হয়, যেমন একটা উদাহরণ দিল যে এইভাবে দূষিত হয়, কি, ধোঁয়ার মাধ্যমে। ও এখন ধোঁয়ার মাধ্যমে কিভাবে দূষিত হয় সেগুলো একটা একটা করে বলবে। তাহলে আমরা এখানে ফর এক্সাম্পল দিচ্ছি, ঠিকই আছে। ডিতে আমরা ফার্স্টলি দিলাম, তারপর সেকেন্ডলি দিলাম, তারপর থার্ডলি দিতে পারি, কিংবা বিসাইডস লাইকওয়াইজও দিতে পারি, কোনো সমস্যা নেই। তুমি চাইলে থার্ডলিও লিখতে পারো। এখানে আমরা বিভিন্ন রকম লিখে দেখাচ্ছি যে এভাবেও লেখা যায়। তোমার এভাবে লিখতে হবে এমন কোনো কথা নেই, লিখতে চাইলে লিখতে পারো, তাহলে সমস্যা নাই, তাই না? এই যে মোর ওভার দিতে পারো, বিসাইডস দিতে পারো, অ্যাডিশনালি দিতে পারো, ফার্দার মোর দিতে পারো, অলসো দিতে পারো। আমরা তো অনেকগুলো শিখেছি, তাই না? এই যে দেখো কিন্তু এগুলোও দিচ্ছে, সবগুলো তুমি ব্যবহার করতে পারবা। তাহলে অনেকগুলো উদাহরণও দেখালো যে এইভাবে এইভাবে দূষিত হয়। শেষে এসে কি বলছে, এখন কিন্তু আরেকটা উদাহরণ দেয়নি। ও এখন বলছে এই সব ধরনের ধোঁয়া, এই যে যতগুলো উদাহরণ, সবভাবে উৎপাদিত ধোঁয়া সেটা বাতাসের সাথে মিশে দূষিত করে। তাহলে এতক্ষণ কারণগুলো বললো, এবার ফলাফল বলতে পারি। অ্যাজ আ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, ফাইনালি, তাই না? এগুলো আমরা বলতে পারি। তাহলে একদম লাস্টে কি হবে? লাস্টে হবে সুতরাং। তাহলে সো, হেন্স, দেয়ারফর, এগুলো আমরা দিয়ে দিতে পারি, ঠিক কিনা?
তাহলে দেখো জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারলাম। জারিন বলছে কানেক্টরে একই ওয়ার্ডকে বারবার বসানো যাবে। হ্যাঁ, বসানো যাবে, তবে একটু বাজে দেখায় বারবার একই কথা বললে। তুমি বারবার যদি সো বলতে থাকো বাজে লাগে না দেখতে? সো না বলে তুমি একবার ডাস বলো, একবার দেয়ারফর বলো, একবার হেন্স বলো, তাই না, অ্যাজ আ রেজাল্ট বলো, তখন একটু সুন্দর লাগে দেখতে। কিন্তু তুমি বারবার একই শব্দ দিলেও সমস্যা নাই, টিচার মার্ক কাটতে পারবেন না। কেমন? এই হচ্ছে কথা। মাহমুদ বলছে এখন এসেছি, এখন ক্লাস করতে পারবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, তুমি এখন আসছো। অবশ্যই একটু তো মিস করে ফেললা, সেটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। কারণ কি, আজকে হচ্ছে আমরা একটা রিভিশন ক্লাস করছি। সেমন কিন্তু না যে তুমি অনেক কিছু মিস করে ফেললা। তুমি যদি আগে এই টপিকের ক্লাসগুলো ভালো করে করে থাকো তাহলে তো হইলই, তাই না? না করলে এখন করো, কোনো সমস্যা নাই। আকাশ বলছে এতে কি সো হবে? হতে পারে, ভালো বলছো। কিন্তু খেয়াল রাখবা এই যে বেস যে জিনিসগুলো, সাধারণত সো এর পরে একটা কমা হয়। এখানে যেহেতু কমা দেয়া নাই, এই জন্য আমরা সো দেই নাই। যেমন এখানে সো হতে পারে, এই যে একটা কমা আছে। একই ব্যাপার দেখবা যে হাউএভার এর পরে সাধারণত কমা থাকে। এখন তোমার যদি মাথায় না আসে তুমি দিয়ে দিবা সো, কিন্তু যদি তোমার অপশন থাকে তুমি একটু ভেবে দেখবে যে দেখো হাউএভার এর পরে কিন্তু কমা আছে, খেয়াল করে দেখছো? এর একটু খেয়াল রাখতে হবে। কেমন? এজ বলছে ঘুম চলে আসছে, ঘুম আসা খুবই স্বাভাবিক, আমার ঘুম চলে আসতো। সো যেটা করতে পারো, একটা বিস্কিট খেতে খেতে ক্লাস করো, বা হালকা কিছু চিবাইতে গেলে তো মানে কেউ তো আর খাইতে খাইতে ঘুমায় যায় না, সেটা একটা ভালো উপায়। হুম হালকা কিছু খেতে খেতে ক্লাসটা করো, একটা কমলা খাও, তাহলে আসলে ঘুমটা আসবে না। যে থেকে ফাইনালি হতে পারে, অবশ্যই ফাইনালি হতে পারে, কিন্তু কেন দিলাম না আমরা? কারণ হইলো আমরা এখানে কি বুঝাচ্ছি? আমরা বুঝাচ্ছি যে এগুলো বাতাসের ক্ষতি করে, সুতরাং ফলাফল স্বরূপ এই জন্য আমরা এখানে সো দেয়ারফর এগুলো দিয়েছি যে ফলাফল বোঝাতে, তাই না? এইবার তাইলে আরেকটা করব না, আমরা কানেক্টরের রুল গুলো একটু দেখবো, তারপর আমরা দেখবো, সমস্যা নাই। চলো, যেগুলো এতক্ষণ বলেছিলাম সেগুলাই, যে জানা জিনিস হলে চলো দেখি। যে যখন আমরা শুরুর দিকের কথা বলি তখন অ্যাট ফার্স্ট, ফার্স্ট অফ অল, অ্যাট দ্য বিগিনিং, এগুলো বলতে পারি। আমি আরো দেখিয়েছিলাম যে ইনিশিয়ালি, প্রাইমারিলি, তাই না, এগুলো আমরা বলতে পারি। ঠিক একইভাবে শেষের ক্ষেত্রে আসলে আমরা ফাইনালি, অ্যাট লাস্ট, লাস্টলি, যেটা ইচ্ছা তুমি বলবা, কোনো সমস্যা নাই। কেমন? গুড, এগুলো আমরা জানি। আর মাঝখানে যেগুলো সেগুলো কি? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, তাই না, মোর ওভার, বিসাইডস, অ্যাডিশনালি, এগুলো করতে পারি। তাহলে কিন্তু আমরা মোটামুটি বুঝলাম। ঈশ্বর বলছে কানেক্টরসে মেইনলি কিসের উপর ফোকাস করা হয়? ওই যে কিছু কানেক্টরস থাকবে যে শুরুর দিকে, এই যে শুরুর দিকে যেগুলা, শেষের দিকে, শেষের দিকে যেগুলা, মাঝখানে কয়েকটা পয়েন্ট থাকবে, ফার্স্টলি, সেকেন্ডলি, সেগুলা। তারপর কি থাকবে? এই যে দেখো, চলো আমরা দেখি, এগুলো একটু মন দিয়ে দেখো, তাহলে আশা করি হয়ে যাবে, এর বাইরে খুব একটা লাগবে না। এই যে মোর ওভার, হাউএভার কখন আমরা দিচ্ছি? অতিরিক্ত তথ্য দিতে গেলে। যেমন তুমি দিতে পারো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, কিন্তু এটা যদি খ্যাত লাগে তখন তুমি দিলে যে বিসাইডস, মোর ওভার, অলসো, অ্যাডিশনালি, তাই না, ফার্দার মোর, দিলাম আমরা এগুলা। কেমন? তারপর কি ছিল? অ্যাডিশনালি, ইন অ্যাডিশন। তাহলে কতগুলো হয় যখন আমরা একাধিক পয়েন্ট বলতে যাচ্ছি? মাহে বলছে ব্রেক দেন, ভাত খাবো না, আমরা ক্লাস তো একটু পরে শেষই করে দিব। সো এখন যদি ব্রেক দেয় সবাই ঘুমায় যাবে। সামনে টান মেরে ক্লাসটা শেষ করি, তারপর তুমি আরাম করে ভাত খাও। এখন একটা কাজ করো, গুনে গুনে 10টা ভাত নিয়ে এসো, ওইটা আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাও, তাহলে দেখবে এত মানে তখন ঘুম আসবে না। ঠিক আছে, চলো তাইলে। আবার মাঝে মধ্যে আমরা বিপরীত কিছু বলি, তাই না? অন দি আদার হ্যান্ড, অন দি কন্ট্রারি, ঠিক কিনা? সেটা আমরা জানি। আবার যখন একই সময় একই কিছু বুঝে তখন অ্যাট দ্য সেম টাইম সেটা আমরা বলি, এগুলো কিন্তু আমরা সবাই জানি। ইন অর্ডার টু মানে কি? কোন একটা কিছু কারণ প্রকাশে, যে তুমি যদি এটা চাও তাহলে তোমার এটা করতে হবে, তখন ইন অর্ডার টু বসাই। সম্পূর্ণ বিপরীতে আমরা বাট বসে, ঠিক কিনা? আমাদের জানা আছে এগুলো। আর প্রকৃত পক্ষেই এই যে লিখে দেয়া আছে ইনফ্যাক্ট, ইনডিড, তাই না? এখানে আমরা একটু মাথায় রাখবো একটা জিনিস, যেটা আমি তখন বলছিলাম, সাধারণত বাক্যের শুরুতে হলে ইনফ্যাক্ট হয়, বাক্যের শেষ হলে ইনডিড হয়। যেমন তোমাদেরকে দেখাই, আই
অলসো নো ইংলিশ। এইটার মানে হচ্ছে, ধর আমি শুরুতে বললাম আই নো ম্যাথ, আমি ম্যাথ পারি, ম্যাথ জানি। আই অলসো নো ইংলিশ, আমি ইংলিশও জানি। এটাকে বলতে পারতাম আই নো ইংলিশ টু। তার মানে খেয়াল করে দেখো যে অলসো মানে হচ্ছে আরো, টু মানে হচ্ছে আরো। দ্য ডিফারেন্স ইজ টু শুধুমাত্র বাক্যের শেষে হয়। আই টু নো ইংলিশ কিন্তু আমরা দেই না, স্ট্যান্ডার্ড না। ঠিক একইভাবে বাক্যের শেষে বসলে তুমি ইনডিড দাও, এটা কিন্তু বাক্যের শুরুতে আমরা দিই না, স্ট্যান্ডার্ড হয় না। কেমন? ইনফ্যাক্ট হলো শুরুর দিকে দিলে দাও, ইনডিড হলো শেষের দিকে দিলে দাও। কেমন? এই যে নোরা বলে এখন ব্রেক দিলে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। এক্স্যাক্টলি, এই জন্যই তো যে দিতে চাচ্ছি না। আমরা একটু দেখি তাহলে ঝটপট। বর্তমানে, সেখানে আমরা নাও ডেজ দেই, অ্যাট প্রেজেন্ট দেই, তাই না? এবং তারপরে আমরা কি দেই? প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিই সাধারণত। আমরা কিন্তু দেখেছিলাম যে ড্রাইভের বর্তমানে অনেক বেড়ে যাচ্ছে, তাই না? নাও, নাও ডেজ সবগুলোতে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট। উদাহরণস্বরূপ আমরা ফর এক্সাম্পল দেই, সাচ অ্যাজ দেই, ফর ইনস্ট্যান্স দেই, তাই না? এগুলোতেই। কিংবা আমরা লাইক দেই। তো আমরা তো এগুলো জানি। কি মনে হচ্ছে না এগুলো যে ইজি জিনিস আমরা যে জানি? এক্স্যাক্টলি, খুবই সহজ সহজ জিনিস, কানেক্টরসে খুব একটা কঠিন কিছু আসে না। এখানে দু একটা একটু আনকমন গুলো দেখানো হয়েছে, তবে মনে হয় না এগুলো খুব একটা প্রয়োজনীয় কিছু। দেখা যাক আমরা পারি কিনা। যদি এটা পারি তাহলে তো খুবই জোস, না পারলে একটু প্যারা। কারণ কি, তখন নুরা টুরা হয়তো ঘুমায় যাবে যে কিরে ভাই ক্লাস আজকে শেষ হবে না। তো চলো দেখি আমরা পারি কিনা, ঝটপট কমেন্ট করব। একদা একটা ঘাস ফড়িং একটা পিঁপড়া বাস করিত। পিঁপড়াটা খুব পরিশ্রমী ছিল, কিন্তু, কিংবা বিপরীতে, আকাশ বলছে ইন আদার টু, ইন অদার টু বলে কিছু নেই, ইন অর্ডার টু। কেমন? ওইটা ইন অর্ডার টু, সেটা আমি বলবো, সমস্যা নাই। বাট বলতে পারি, অন দি আদার হ্যান্ড বলতে পারি, অন দি কন্ট্রারি বলতে পারি, সবগুলোই হয়। তাই না? সে অনেক অলস ছিল, সেটা গাধা ছিল। বলল সে অনেক গাধা ছিল, সুতরাং, এই কারণে, তাহলে কি সো, হেন্স, দেয়ারফর। আইডল মানে কি? অলস। এই যে পোলা পাইন্টে ঘুমায় যাইতেছে, পালায় যাইতেছে ক্লাস থেকে, সে আলসেমি করে গান টান গেয়ে আর রাতের বেলা কাঁথা মুড়ি দিয়ে ঘুমায় কাটাই দিত। শুধু তাই না, সে আরো কি করত? আরো, অলসো, মোর ওভার, অ্যাডিশনালি, ইন অ্যাডিশন, ফার্দারমোর, বিসাইডস, আমরা কিন্তু অনেকগুলো শিখে আসছি। সে পরামর্শ দিতে, আরে এত পড়াশোনা করিয়ে মামা প্যারা নেই, চিল। কিন্তু পিঁপড়া এই ছাগলের মতো কথাগুলো পাত্তাই দিত না, তাই না? পে নো হিট, পাত্তাই দিত না। হাউএভার, বাট, এনিওয়ে বলার দরকার নাই, চাইলে দিতে পারো। মানে আনকমন গুলো শেখার দরকারই নাই, তুমি যেগুলো জানো ওগুলো চালাই দিবে সবসময়। এবার তাইলে দেখো যে পিঁপড়া কিন্তু পাত্তাই দিত না, বরং, বরং ইংরেজি কি? রাদার, তাই না? আমরা বলতে পারি হাউএভারও বলতে পারি, তাই না? এই তো, সে কাজ করে যেতে লাগলো, সে পরীক্ষায় ভালো ফলাফল করতে চায়। এইবার তারপরে কি হলো? অবশেষে শীতকাল কিন্তু চলে আসলো, ফাইনালি, তাই না? তাহলে আমরা ফাইনালি বলতে পারি, ইভেন্চুয়ালি বলতে পারি, তাই না? দেন বলতে পারি। শীতকালে তো সব ঢেকে গেল, পরীক্ষার আগে এসে ভাই আমি তো এতদিন ক্লাস করি না, এখন কি করব? এতদিনে পড়া জমে গেছে, এখন তো কি করব? বলে যে অনেক কান্নাকাটি করতে থাকে। ইয়াস, কান্নাকাটি করছে এখন ঘাস ফড়িং। এইবার তাইলে দেখো, যেহেতু পুরা পৃথিবী একদম ঠান্ডা শীতল হয়ে গেল, সেই কারণে, সুতরাং, হেন্স, তাই না? সহজে সো কিংবা হেন্স, দেয়ারফর, ফড়িং কোনো পরীক্ষা মার্ক পেল না। তারপর কি হলো? শুধু তাই না, আরো যদি বলতে চাই, অলসো, মোর ওভার, বিসাইডস, ফার্দার মোর, ইন অ্যাডিশন, তা তো খাবারও নাই। সুতরাং, তাহলে কি সো, সে সাহায্য চাইতে গেল। তারপর বলে ঠিক আছে, পরীক্ষায় তোর একটু দেখালাম, কিন্তু এটা দিয়ে তো তুই মানে ভালো রেজাল্ট করতে পারবি না, বরঞ্চ পাশ করতে পারবি। তখন কি হলো লাস্টে? শেষে, সব শেষে বলতে গেলে যে শীতকাল সামনে আছে, এখন পরীক্ষা পড়াশোনা করে না, এখন বাস খাবো। এটা হচ্ছে গল্প। এখন আমরা কি পারলাম? আমার তো মনে হচ্ছে যে পারছি আমরা জিনিসটা, আমরা তো বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি ইটস ভেরি ইজি। যে কয়টা আমরা দেখে আসলাম সেগুলোই পরীক্ষায় আসে। এর বাইরে কিছু ব্যতিক্রমী থাকে, যেমন এনিওয়ে, এগুলো আমাদের শেখার দরকার নাই। দ্যাট ইজ হোয়াই আমাদের শেখার দরকার নাই, তাই না? অ্যাজ ইউজুয়াল শেখার দরকার নাই। যেগুলো ইজি ইজি জিনিস সেগুলো আমরা দিব। সাদিক বলছে এফ এ সারপ্রাইজিংলি কি হতে পারে কিনা। তুমি বলো, শীতকাল আসলে এটা খুব অবাক করা বিষয়? শীতকাল তো আসারই কথা ছিল।
সো সারপ্রাইজিংলি দিতে পারো, কিন্তু এটাকে আসলে বিস্ময়কর কিছু না, তাহলে বিস্ময়কর দেওয়ার তো দরকার নেই। সাদিয়া বলছে আইতে কি দেন দেয়া যায়? দেয়া যায়, অবশ্যই দিতে পারো দেন। তারপর সো হোয়াট ডু ইউ থিংক গাইস? কারেক্টর ইজি? অনেক ইজি, অনেক ইজি জিনিস। আচ্ছা, রিপা বলছে জিতে ফর দিস রিজন হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে। এটাই তো আমরা দেখলাম এতক্ষণ যে একটা শব্দের জন্য 100টা কানেক্টর হতে পারে। অলসো, মোরওভার, অ্যাডিশনালি, ইন অ্যাডিশন, ফার্দারমোর, বিসাইডস, যা ইচ্ছা দিবা, কোনো সমস্যা নেই। কেমন? একজন বলছে লাস্টে কি বাট হয় কিনা? খেয়াল করো, বাটের পর কি কমা বসে? আমরা কিন্তু কখনো কমা দেখি না, তাহলে দিলাম না বাট। কেমন? একটু খেয়াল রাখবো এই বিষয়গুলো। সাব্বাস, চলো তাইলে এখন আমরা লাস্টে এগুলো আমরা পারবো, দেখা দরকার নেই, ঘুরে ফিরে একই ঘোড়ার ডিম যা আছে ওগুলো আসবে। আমরা মনে হচ্ছে যে একটু প্যারা খাচ্ছি কি নিয়ে? মডিফায়ার নিয়ে। যেন এটা কি বাঘ ভাল্লুক? মডিফায়ার তো বাঘ ভাল্লুক কিছু না। তুমি খেয়াল করে দেখো যে অনেকে তোমাদের বয়সে কি করে, একটা বাইক কিনে, ঠিক কিনা? বাইক কিনে তারপর বাইকে একটা ওই কি সব লাগায়, হর্ন লাগায়, চাকাটা চেঞ্জ করে, তার মানে সেই জিনিসটাকে পরিবর্ধন বা মডিফাই করে, তাই না? একটু ডিজাইন করে, একটু কালার চেঞ্জ করে, একটা নতুন কিছু অ্যাড করে, এটা হলো মডিফায়ার। তার মানে কি? তার মানে তুমি খেয়াল করে দেখো, খুব সিম্পল ভাবে যদি আমরা বলি এক্স ইজ এ বয়, আমরা একটু মডিফাই করতে পারতাম, কি বলতে পারতাম? এক্স কেমন ছেলে, স্মার্ট বয়। এই যে তার সম্পর্কে আমরা একটু তথ্য দিচ্ছি, একটু পরিবর্ধন করছি, এইটাই মডিফায়ার। এখন কথা হলো যে মডিফায়ারটা কি কি ভাবে আসতে পারে? অনেকভাবে আসতে পারে। এখানে এটা ছিল অ্যাডজেক্টিভ হিসাবে, কেমন ছেলে, স্মার্ট ছেলে। আমরা বলতে পারতাম হি ওয়াক্স স্লোলি, সে কিভাবে হাঁটে? আস্তে আস্তে হাঁটে। তখন কি হলো? ভার্বকে মডিফাই করলো অ্যাডভার্ব। তার মানে দেখতে পাচ্ছি নানা রকম মডিফায়ার হয়, কখনো নাউন হতে পারে, কখনো অ্যাডজেক্টিভ হতে পারে, কখনো অ্যাডভার্ব হতে পারে, অনেকভাবেই আসে, সেটা কিন্তু তোমাকে প্রশ্নে বলে দেয়া থাকবে। আমরা ব্যাপারটা পারবো। শুরুতে একটা চেষ্টা করি, যদি না পারি আমরা তো মডিফায়ার রুল গুলো দেখবো, ওরা কিন্তু বলে দিচ্ছে। দেখো, প্রথমে বললো পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মানে কি? পরে বসবে। কার পরে বসবে? ভার্বের পরে বসবে। তাহলে দেখো, আমার ভার্বটা ছিল আই হ্যাড আ peculiar experience while traveling to St. Martin's Island। খুব স্বাভাবিক। কি হবে? ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। যেমন হি ওয়াক স্লোলি। তাহলে দেখো যে এখানে কি হতে পারে এই নাম্বারে? মরিয়ম বলছে ওয়াইল। দিতে পারতাম, কিন্তু ওয়াইল তো এখানে চলে আসছে, তাহলে তো ওয়াইল আমি দিতে পারবো না, ঠিক কিনা? আই হ্যাড আ peculiar experience very, এটা কি হয় আলামিন বলো? হয় না কিন্তু, তাই না? সানজিদা বলছে ঘুম আসছে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। সানজিদা প্লিজ তুমি একটু খাবার টাবার কিছু একটা নিয়ে বসো, তাহলে ঘুমটা চলে যাবে, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। আর 10টা মিনিট থাকবে না ব্যাটারি চার্জ? আশা করি থাকবে। একটু কষ্ট করে ইগারলি। আচ্ছা, ইগারলি মানে হলো খুব আগ্রহী হওয়া। এখন পিকিউলার মানে উদ্ভট, অদ্ভুত অভিজ্ঞতা, ভালো কিছু না। তাহলে দেখো আমরা বলতে পারি রিসেন্টলি। এটা খুব সুন্দর বলেছে, কে বলেছে? জারিফা বলেছে কুইকলি, খুব দ্রুত হয়েছে। আমি তো জানি না দ্রুত হয়েছে নাকি আস্তে আস্তে হয়েছে। আমি সম্প্রতি দিতে পারি। অ্যাডভার্ব, সাধারণত অ্যাডভার্ব বলে এলওয়াই যুক্ত হয়, সব ক্ষেত্রে না, বাট অনেক ক্ষেত্রে। কিংবা অদ্ভুত অভিজ্ঞতা কি হয়? অপ্রত্যাশিত ভাবে হয়, আনএক্সপেক্টেডলি হতে পারে, সাডেনলি, এটাও হতে পারে। জোস, আসি, সুন্দর বলেছো যে হঠাৎ আমার বা সম্প্রতি আমার বা অপ্রত্যাশিত ভাবে আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। তারপর ঠিক আছে, এই লাইন আমাদের পড়া লাগবে না, বি তে আসি। খেয়াল করে দেখো, পোস্ট মডিফাই দ্য নাউন। তার মানে কি? দেখো, একটা নাউন আছে, নাউনের পরে বসবে পোস্ট। একটা অ্যাপোজিটিভ মানে কি? অ্যাপোজিটিভ মানে সেখানে ভার্ব টার্ব কিছু থাকবে না, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। জাহিদ ওয়াজ আওয়ার গাইড। তাহলে কি হতে পারে? জাহিদ হতে পারে এ লিটল বয়। আচ্ছা, সিমি বলেছে এতে ব্যাডলি, হ্যাঁ ব্যাডলি দিতে পারো, ব্যাডলি, সমস্যা নেই। এ লিটল বয় দিলাম, দেখো এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এ লোকাল বয়, এ লিটল বয়, কিংবা শুধু এ বয়, তাই না? সাদিক বলছে হু ওয়াজ শয়তান। না, অ্যাপোজিটিভ মানে হলো
এটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, এখানে তুমি ভার্ব দিলে হবে না, বুঝছো? এখানে কিন্তু ভার্ব দিতে পারবা না, কারণ তুমি খেয়াল করে দেখো, এগুলো তো আসলে ক্লাসে বুঝায়, এখন রিভিশন ক্লাসে যদি এবিসিডি বুঝায় তাহলে সমস্যা না, বলো? তুমি বলতেছিলে এক্স ইজ আ বয়, এটা হচ্ছে আমার বাক্য। অ্যাপোজিটিভ মানে কি? তুমি আর একটু এক্সট্রা তথ্য অ্যাড করবা। কিভাবে করবা? তোমার সাবজেক্ট তার সাথে ভার্ব এগুলো যা আছে তাই থাকবে, মাঝখানে এক্সট্রা দিতে পারি এক্স আ ফ্রেন্ড অফ মাইন, আই স্মার্ট বয়। কোনো ভার্ব থাকতে পারবে না অ্যাপোজিটিভে, কারণ ভার্ব তো হলো এইখানে। এই যে দেখো জাহিদের পরে তো এই যে ভার্ব ওয়াজ, তুমি মাঝখানে আরেকটা ভার্ব দিতে পারবা না। কেমন? বুঝতে পারলাম জিনিসটা? ঠিক আছে, মাকসুদ বলছে কিউট বেবি। আচ্ছা, ওকে। অন আওয়ার ওয়ে টু দ্য আইল্যান্ড উই ওয়াচড, ডেমনস্ট্রেট মানে কি জানি আমরা? পারি? ডেমনস্ট্রেট মানে হচ্ছে কোনো কিছু নির্দেশ করা। যেমন কেমিস্ট্রি পরীক্ষার হলে ডেমনস্ট্রেট করে দেখায় না, এই লবণের সাথে এইটা মিশালে এইটা হয়। নির্দেশ করা মানে কি? দিস, দ্যাট, দোজ, দিস। এখানে কি হবে? গার্লস হলো প্লুরাল, তাহলে দিস অথবা দোজ হবে, ঠিক না? যদি এখন তুমি দেখাতা তাহলে বলতে দিস, যখন তখন দেখেছিলাম তাহলে দোজ। বুঝতে পারলাম? খেয়াল করতে হবে কিন্তু। এবার দেখো নাউনের আগে বসবে প্রি। দ্য ড্যাশ বার্ডস ওয়ার ফ্লাইং, কি বলা যেতে পারে? কি বলা যেতে পারে বলো? আমরা বলতে পারি দ্য বিউটিফুল বার্ডস। আর কি বলা যেতে পারে? গর্জিয়াস, এক্সাইটিং, অনেক কিছু হতে পারে। মানে কেমন পাখি? সুন্দর পাখি, বলে দিলাম। এবার দেখো ওয়ার ফ্লাইং, এই যে কি বললো, পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে ভার্বের পরে বসবে কি হবে? একটা অ্যাডভার্ব বসবে। কি হতে পারে বলো তো? ফ্লাইং ড্যাশ উইথ দ্য শিপ, অনেক কিছু হতে পারে। আমরা কি জানি অ্যাট লার্জ মানে কি? মুক্তভাবে, স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছিল। আমরা বলতে পারি কুইকলি, র্যাপিডলি, স্লোলি, অনেক কিছু হতে পারে, তাই না? এখানে দিয়েছে এলিগেন্টলি, এলিগেন্ট মানে খুব সুন্দরভাবে, খুব মাধুর্যমণ্ডিত ভাবে, অনেক কিছু এখানে হতে পারে। কুইকলি দিতে পারো, হাইলি দিতে পারো, জোস দিলাম, হাইলি। কেমন? এখন কেউ কেউ বলছে এখানে অ্যালং হয় কিনা। এখানেই মডিফায়ারের খেলাটা। তোমাকে কি মডিফাই করতে বলেছে? তোমাকে বলেছে ভার্বটাকে মডিফাই করতে। কিভাবে উঠছিল? অনেক উপরে উঠছিল, অনেক সুন্দরভাবে উঠছিল, তুমি ভার্বকে মডিফাই করবে। তুমি যদি অ্যালং দাও, এটা তো ভাই প্রিপোজিশনের মতো হয়ে গেল, তাই না? তাহলে তো ভার্বকে মডিফাই করলা না। এটা একটু খেয়াল রাখতে হবে যে কাকে মডিফাই করতে বলছে। এবার চলো দে বিকেম, যখন ইন্টেন্সিফায়ার, ইন্টেন্স মানে খুব তীব্রভাবে, আমরা বলে ফেলি ভেরি, শেষ, আর কিছু লাগে না। ইন্টেন্সিফায়ার থাকলেই ভেরি বসিয়ে দিতে পারবা, সাধারণত সব ক্ষেত্রে এটাই সঠিক উত্তর, কোনো ঝামেলা নাই। তাহলে চলো এরপর ওই লাইনে আসি, উই এন্টারটেইন দেম, আমরা পাখিগুলোকে বিনোদন দিলাম উইথ চিপস এন্ড বিস্কিটস, খাবারের মাধ্যমে। ড্যাশ দেম, তাহলে কি হবে? এখানে ঝামেলা আছে কিন্তু। একটা প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল প্রেজেন্ট মানে কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ঠিক কি না? তাহলে চলো কি হতে পারে? জি নাম্বারে হ্যাভিং দেম বলা যেতে পারে, বাট দেখো এর আগে ভার্বটা কি ছিল? এন্টারটেইন, তাহলে ওইটাই দেই, এন্টারটেইনিং দেম, তাদেরকে বিনোদন দেওয়ার মাধ্যমে। উই বিকাম, আবারও ইন্টেন্সিফায়ার মানে হলো ভেরি, ভেরি এক্সাইটেড। বুঝতে পারছি জিনিসটা? ফিডিং দেম, সাব্বাস, এই তো খুব সুন্দর একটা উত্তর করেছে ইমতিয়াজ। অর্থাৎ তুমি তাদেরকে খাওয়িয়েছিলে বা তাদেরকে বিনোদন দিয়েছিলে, বা সিইং দেম, তুমি তাদেরকে দেখেছিলে, অনেক কিছু হতে পারে, কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে। এখন যদি বলো যে গিভিং দেম, ফারহানা যে বললো সেটাও হতে পারে, বাট তখন প্রশ্ন আসবে কি দিয়েছিলে, তাই না ফারহানা? তখন বলতে গিভিং দেম ফুড, যেহেতু এখানে বলা নাই কি দিয়েছিলাম, আমরা এটা না দিয়ে অন্য একটা কিছু দিই। ঠিক আছে, এবার আমরা আই নাম্বার আসি। উই ডিসাইডেড, ইনফিনিটিভ মানে কি? টু যুক্ত হবে, টু এর পরে কি? ফ্রেজ মানে কি? একাধিক শব্দ থাকে বা একটা শব্দ থাকে, তাই না?
ফর আ কাপল অফ ডেজ, কয়দিন আমরা এখানে থাকবো, তাহলে কি হবে? টু গো হতে পারে, কিন্তু থাকা বলতে তো স্টে হয়, তাই না? এই যে জায়েদ বললো সুন্দর করে, ইনফিনিটিভ মানে কি টু থাকে, তারপর ভার্বের বেস ফর্ম বসে টু স্টে। লাস্টে উই ক্যান নেভার ফরগেট, এবার আবারও কি দিস দ্যাট, ঠিক কিনা? ডেমনস্ট্রেটিভ মানে দিস দ্যাট বসে। এখন তুমি খেয়াল করে দেখো, বার্ডস প্লুরাল, তাহলে কি হবে? যে তখন দেখেছিলাম দোজ, তাই না? আমরা পারলাম কিন্তু, অনেকে কিন্তু দিস বলে ফেলছি, দিস হবে না। খুব বেসিক জিনিস, এটা আমাদের পারা উচিত, এগুলো ভুল করলে চলবে না। দিস, ইহা, এই যে একটা পেন্সিল আমার হাতে, দিস, আর দ্যাট, ওইটা, যে ওইখানে একটা লাইট দেখতে পাচ্ছি, উহা। ঠিক একইভাবে এটা প্লুরাল হয়ে যাবে দিস, এটা হয়ে যাবে দোজ। এখন তুমি যখন বলবা যে ভাই এই যে দেখেন পাখিগুলা, তখন বলবা দিস। ওকে এভাবে কথাটা বলছে? এভাবে বলছে না, ও বলছে যে ওই যে আমরা কক্সবাজারে গেছিলাম তখন আমরা দেখছিলাম। তাহলে কি সবগুলো দোজ হওয়া উচিত না, যে তখন দেখেছিলাম ওই পাখিগুলো? এক্স্যাক্টলি, এখানে বারবার কিন্তু ও বলছে দোজ, এই যে এখানে দোজ বলেছে, ঠিক না? এখানেও দোজ বলেছে, একবারে কিন্তু দিস বলে নাই। এটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে, কেমন? একটু খেয়াল রাখবো আমরা। আমি না বলছি ইনফিনিটিভ ফ্রেজ বলছে যে, হ্যাঁ তুমি যে ইনফিনিটিভের পরে একটা শব্দ দিলা, কিংবা তুমি আরো অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারো, টু স্টে ফর আ ফিউ ডেজ দিতে পারো, হ্যাঁ। কিন্তু এখানে তো কাপল অফ ডেজ বলেছে, ওই জন্য আমরা কিছু দেই নাই। আচ্ছা চলো আমরা আরেকটা চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা, ভুলগুলো কম করবো এবার। না পারার কোনো কারণ নাই, পারবো। মেনি পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ডাই, ভার্বের পরে পোস্ট ভার্বকে মডিফাই করবো, যে কিভাবে মারা যায় বলো তো? আমরা বলতে পারি আনএক্সপেক্টেডলি, স্যাডলি, খুব দুঃখজনক ভাবে মারা যায়, আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিত ভাবে মারা যায়। আর কি হতে পারে? র্যাপিডলি, সাব্বাস তাফসিরুল রুমানা, ছাড়, বারবার ঘুম আসছে, আমারও ঘুম আসছে, সবারই ঘুম আসছে, কিন্তু উত্তর দিতে গেলে ঘুম আর আসবে না, তাই না? তখন একটু ধোয়া ছুটবে মাথা দিয়েছে, চেষ্টা করি। আনফর্চুনেটলি কিংবা আননেসেসারিলি, সবগুলোই কারেক্ট। অপ্রয়োজনীয় ভাবে মারা যায়, দুঃখজনক ভাবে মারা যায়। পারলাম আমরা। যাদের ঘুম আসছে কমেন্ট বেশি করে করি, ভুল হোক সমস্যা নেই, কমেন্ট করে আমরা উত্তর দেই, মাথা খাটাই। খালি ভাইয়া বললো শুনলাম তারপর কিছু বুঝি না, এটা হলে হবে না। দিস আনফর্চুনেট এন্ড ড্যাশ ডেথস, বলো কেমন মৃত্যু, এটাকে আমরা মডিফাই করব। কেমন মৃত্যু বলতে পারি? দুঃখজনক মৃত্যু, সেটা তো বলে ফেলেছি। তাহলে আর কি বলতে পারি? আনএক্সপেক্টেড বলতে পারি, হ্যাঁ এটা হতে পারে। কিংবা আমরা বলতে পারি অ্যাভয়েডেবল, অর্থাৎ এড়ানো যেত এমন মৃত্যু। সাডেন বলতে পারো, সাব্বাস, এই যে আমরা পারছি জিনিসগুলো। ডেঞ্জারাস স্টেট, সেটাও হয়। সি নাম্বার আসি, এনভায়রনমেন্টাল রেফার্স টু ড্যাশ স্পেসিফিক পলিউশনস, তাহলে এখানে কি হতে পারে? নাউনের আগে একটা কিছু বসবে, আমরা বলতে পারি সাম স্পেসিফিক পলিউশনস, ফিউ, তাই না? সেভারাল, কিংবা নাম্বার, এখানে কি নাম্বার দেয়া আছে? মনে হয় 4টা পয়েন্ট দেয়া, তাহলে বললাম 4 না দিয়ে তুমি অন্য কিছু বলতে পারো, যে সাম বলতে পারো, সেভারাল বলতে পারো, যে বিভিন্ন ধরনের। মেনি বলতে পারো, সাব্বাস, মেনি স্পেসিফিক পলিউশনস। ফার্স্টলি এয়ার ইজ পলিউটেড বাই ডোমেস্টিক ওয়েস্ট এন্ড ড্যাশ ওয়েস্ট, তার মানে কি? একটা হলো ডোমেস্টিক ওয়েস্ট, আরেকটা কি মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, তাই না? একটা তো হলো যে ঘরের ময়লা আবর্জনা, একটা কোম্পানি কলকারখানা ময়লা আবর্জনা, আমরা ডি তে ইন্ডাস্ট্রিয়াল দিয়ে দিলাম। ইট মেইনলি কজেস ড্যাশ ডিজিজ, কেমন অসুখ বলো তো? কিসের অসুখ হয়? তুমি যদি একদম কিছুই না পড়ে দিয়ে দিবা যে সেভারাল ডিজিজ, কিন্তু সেটা দিতে পারবা না, কারণ তাহলে কিন্তু প্লুরাল হইতে হবে, ঠিক কিনা? একটু যদি মাথা খাটাই আমরা বলতে পারি, খুব কঠিন একটা শব্দ এখানে দিচ্ছে, হ্যাঁ ডেঞ্জারাস দিতে পারো, হার্মফুল দিতে পারো, এগুলো ইজি যদি তুমি না জানো। আর তুমি যদি অনেক জ্ঞানী পাকনা হও, তখন দিতে পারো রেসপিরেটরিস, অর্থাৎ শ্বাস নিতে যে সমস্যা হয়, ঠিক কিনা? লাংস ডিজিজ, সাব্বাস নন্দিনী, এটা খুব সুন্দর হয়েছে। মিজান বলছে ইনকিউরেবল, সাব্বাস, ফাটাফাটি শব্দ। ইনকিউরেবল, অসুখ থেকে মুক্তি পাওয়া যায় না, সুস্থ হওয়া যায় না, তাই না? এই ধরনের অসুখ, সাব্বাস, গুড। রেসপিরেটরি ডিজিজ। দেন উই পলিউট ওয়াটার ড্যাশ,
বাই থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট। অর্থাৎ কিভাবে ছুঁড়ে মারি বলো? বেকুবের মতো ছুঁড়ে মারি, আনওয়াইজলি, কিংবা ইচ্ছা মতো যাচ্ছে তাই এভাবে ছুঁড়ে মারি, ইনডিসক্রিমিনেটলি, র্যাপিডলি, অনেক কিছুই হতে পারে। চলো দেখি। নির্বিচারে ছুঁড়ে মারি অথবা বেকুবের মতো ছুঁড়ে মারি, দুইটাই দিলাম। ওয়াটার পলিউশন কজেস মেনি ড্যাশ ডিজিজ। আচ্ছা, পানি খেলে কি ধরনের সমস্যা হয়? আবারও বলতে পারো ডেঞ্জারাস ডিজিজ, হার্মফুল ডিজিজ। ভাই অসুখ মানেই তো ডেঞ্জারাস, এটা তো জানাই আছে। তাহলে আমরা কি দিতে পারি? আমরা দিতে পারি পানি খাইলে কি হয়, পানি ঘটিত অসুখ হয়। কেমন, তাই না? এটা আমরা দিতে পারি। একজন এখানে কমেন্ট করেছে অ্যাট র্যান্ডম। একটু মাথায় রাখবা, অ্যাট র্যান্ডমটা বাক্যের শেষে হলে তখন বসে। কেমন, তুমি মাঝখানে বা শুরুতে দিতে পারবা না, এটা মাথায় রাখবো। কেমন, ঠিক আছে। আমরা 8 নাম্বার আসি। নেক্সট ফ্যাক্টর ইজ নয়েজ পলিউশন। এখানে কি হবে বলো তো? কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে দেখি কি আছে। নয়েজ পলিউশন কি তৈরি করে? আগ্রাসন তৈরি করে, কানে ক্ষতি তৈরি করে। আমরা বলতে পারি ক্রিয়েটিং অ্যাগ্রেশন, কজিং অ্যাগ্রেশন, অনেকগুলো হতে পারে কিন্তু, তাই না? তাফসীরে বলছে ইজ ইনক্রিজিং, না ইজ দিতে পারবা না তো, তোমার পার্টিসিপল দিতে হবে। পার্টিসিপল মানে এর সাথে তো এম ইজ আর কিচ্ছু হতে পারবে না। মেকিং অ্যাগ্রেশন, হ্যাঁ এটা দিতে পারো, মেকিং, ক্রিয়েটিং, কজিং। এন্ড ফাইনালি সবশেষে অর্ডার পলিউশন। এই যে শীতকালে অনেক গোসল করে না, গাথায় গন্ধ বেরোতে থাকে, তাদের কথা যদি বলি সেক্ষেত্রে কি হয় বলতে পারি? ফ্রম ডাম্পড অর আনট্রিটেড ড্যাশ ওয়েস্ট। আইতে কি হতে পারে? আমরা বলতে পারি হিউম্যান ওয়েস্ট, আমরা বলতে পারি সোশ্যাল ওয়েস্ট, সামাজিকভাবে, আমরা বলতে পারি ওভারঅল ওয়েস্ট, সব মিলিয়ে যেটা দাও তুমি, অনেক কিছু এনে কারেক্ট হয়। হিউম্যান ওয়েস্ট দিলাম। লাস্টে বলি উই শুড টেক অ্যাকশনস। ইনফিনিটিভ মানে কি? টু থাকবে, তারপর ভার্বের বেস ফর্ম বসে, টু সলভ, টু অ্যাড্রেস, টু কন্ট্রোল দিস সমস্যা। আমরা বলছি ডাম্প মানে কি? ব্রেকআপ হইলে কি করে বলে না, যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ডাম্প করেছে, তার মানে কি? তাকে ফেলে দিয়েছে, ছেড়ে দিয়েছে, তাকে আর ভালোবাসেনি। সো ডাম্প মানে সম্পর্ক যখন শেষ হয়ে যায়, কেউ কারো ডাম্প করলো, তাকে ছেড়ে দিল, অথবা তুমি ময়লা আবর্জনা ডাম্প করলা, ফেলে দিলা, সেটা মানেও ডাম্প। ডাম্পিং মানে ফেলে দেয়া ময়লা আবর্জনা। আর এটা কি জানি জিজ্ঞেস করেছিল, একটু উপরে যাই তো কমেন্টে। কই যে ছিল, আচ্ছা আমি হারাই ফেলছি কমেন্ট, আবার কমেন্ট করো। হ্যাঁ, ডাম্পিং আর কি জানি জানতে চেয়েছিল সে। যেহেতু ওভারকাম, এক্স্যাক্টলি, টু দিয়ে তারপর তুমি যা দাও, টু ওভারকাম, টু কন্ট্রোল, টু মিটিগেট, টু অ্যালিভিয়েট, টু গেট রিড, না গেট রিড না দেই, একটা শব্দ দিই। কেমন? ইনফিনিটিভ মানে টু এর পরে ভার্বের বেস ফর্ম। গেট রিড অফ, এটা তো অনেক লম্বা হয়েছে, এটা দিব না। অর্ডার মানে কি? ইয়েস, অর্ডার তুমি ডি ও দিয়ে লিখতে পারো, ডি ও ইউ আর দিয়েও লিখতে পারো, দুই ভাবে হয়, মানে হলো দুর্গন্ধ। অর্ডার মানে কখনো ভালো কিছু না আর কি। তবে যদি বলো বডি অডর, গায়ের গন্ধ, এটা ভালো হতে পারে, খারাপ হইতে পারে, সো এটাকে ঘ্রাণ বা গন্ধ বলি আমরা। তাহলে কি আমরা পারলাম মোটামুটি, রাইট? পোলা পাইনে তো মারা যাইতেছে ঘুমাইতে ঘুমাইতে, আমার মনে হয় না যে এগুলো আসলে আর পড়ানো কিছু আছে, এবং মোটামুটি আমরা পারলাম। না হলে এখানে আমি কিন্তু এগুলো ধরে ধরে দেখাইতাম, কিন্তু মনে হচ্ছে না এগুলো লাগবে, আমরা মোটামুটি পারতেছি। সেই সব অনেকগুলাই ছিল আলোচনা, কিন্তু এখন করলাম না। তাহলে এই যে আমি ছুটিটা দিব, তোমাদের কি করতে হবে বলো? তোমাদের অন্তত এটুকু প্রমিস করতে হবে যে এই যে আজকে ক্লাসটা আমরা করলাম, শেষের দিকে বা সবগুলো কিন্তু আমরা মন দিয়ে করি নাই, রাইট? ওয়াও। তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো অবশ্যই অবশ্যই শেষের দিকে যে কয়টা ছিল, আল্লাহর ওয়াস্তে আমরা নিজেরা একটু সলভ করব, এটা একটু প্রমিস করি। হোমওয়ার্ক বলবো না, কারণ একদম করতে হবে এমন না, কিন্তু নিজের ভালোর জন্য আমরা শেষে যে কয়টা অন্তত দুইটা করি। কেমন? দুইটা কোয়েশ্চেন সলভ করি, করে ছবি তুলে গ্রুপে পোস্ট করি, এবং ফেসবুকে একটু কানেকশনটা বাড়াই। ক্লাসে কিন্তু একদম বেসিক থেকে বোঝানোটা কঠিন হয়ে যায়, কিন্তু তুমি যদি সলভ করতে গিয়ে, এখানে তো উত্তর দিয়েও দেয়া আছে, তুমি যদি কোনোটা না বুঝো সেখানে কমেন্ট করা যে ভাই এটা বুঝেন, একটু বুঝায় দেন, সেখানে আমরা সুন্দর করে বুঝানো সময় নিয়ে নিয়ে করতে পারি। সেটু ফেসবুকে আমরা অ্যাক্টিভ থাকবো,
কান্নাকাটি করবো না যে ভাইয়া পোস্ট করছি অ্যাপ্রুভ করে না, একবার 10 বার পোস্ট করবা, অ্যাপ্রুভ না করে যাবে কই, জ্বালাই ফেলবা একদম। ঠিক আছে, পোস্ট করবো আমরা। ওকে, ঠিক আছে। অবশ্যই 12:30 পর্যন্ত পড়াইতে আমারও কোনো আপত্তি নাই, কিন্তু কথা হলো এই যে পোলাপাইন দেখছো 400 থেকে এখন 250 হয়ে গেছে, আর একটু হলে 2 জন হয়ে যাবে। হ্যাঁ, so আমরা ওই ঝামেলায় না যাই। ঠিক আছে, শুভ বলছি সহজ কিন্তু ধরতে পারেন, ধরতে না পারে কিচ্ছু নেই ভাই। এটা হলো একটু প্র্যাকটিস করলেই পারবা, শুরুতে একটু কঠিন লাগবে, খুব স্বাভাবিক, তাই না? So আমরা কি করব, ভয় পাবো না, আমরা একটু ধৈর্য ধরে রুলস গুলো একটু দেখে নিব। আজকে যেগুলো ছিল একেবারে না পারলে এটা নিয়ে ক্লাস যখন হয়েছিল সেটা একটু ক্লাস রেকর্ডটা বা পিপিটিটা দেখে নিব। প্র্যাকটিস বুকের ক্ষেত্রে তোমরা তো বললাম এটা আজকেই দিচ্ছি, ইংলিশ টিমকে আমি জানিয়ে দিচ্ছি যদি এটার সাথে প্র্যাকটিস বুক থাকে যেন খুব শীঘ্রই দেওয়া হয়। ওকে, সো পোলাপাইন সবাই ভাত খাও, নামাজ টামাজ পড়ো, যদি না পড়ে থাকো ঠান্ডা বাঁধাও না। স্টে সেফ, সি ইউ অ্যানাদার টাইম, আনটিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ।